নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি গোটা রিয়েল অ্যানালাইসিস পার্টটা অর্থাৎ লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, এমভিটি, ডিসকন্টিনিউটি এবং তার সাথে সাথে সিরিজ এবং সিকোয়েন্স সমস্ত পার্টটা আমি একটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করার চেষ্টা করছি। তো এক্ষেত্রে একটা জিনিস, এখানে আমাকে থিওরেমের সাথে সাথে বেশ কিছু এক্সাম্পল করাতেই হবে, আদারওয়াইজ কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবো না। তো দেখো, শুরু করা যাক বেশি সময় নষ্ট না করে। তো সর্বপ্রথম কি আছে না, আমাকে জানতে হবে ইভেন ফাংশন এবং অড ফাংশন কি জিনিস। যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স হয় তখন সেটাকে বলা হচ্ছে ইভেন ফাংশন, এবং যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স হয় তখন সেটা হচ্ছে কিনা অড ফাংশন। এবার বলছে পিরিয়ডিক ফাংশন কি না, যদি এফ অফ এক্স প্লাস পি ইকুয়াল টু এফ অফ এক্স হয় তখন সেটাকে বলা হচ্ছে পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড পি। এই যে এক্স প্লাস পি আছে না, এই পিটাকে বলা হচ্ছে কিনা পিরিয়ড। এবার দেখো, যদি এক্স লেস ইকুয়াল টু ওয়াই যে ইমপ্লাই করে এফ অফ এক্স লেস ইকুয়াল টু এফ অফ ওয়াই তখন সেটাকে বলা হচ্ছে কি না নন ডিক্রিজিং। আর যদি এক্স লেস ইকুয়াল টু ওয়াই যে ইমপ্লাই করে এফ অফ এক্স গ্রেটার ইকুয়াল টু এফ অফ এক্স গ্রেটার ইকুয়াল টু এফ অফ ওয়াই তখন সেটাকে বলা হচ্ছে কিনা নন ইনক্রিজিং। ঠিক আছে, দেখো এই যে যদি একটা লেস ইকুয়াল টু সাথে এফ অফ এক্স লেস ইকুয়াল টু এফ অফ ওয়াই হয়ে যায়, এক্স লেস ইকুয়াল টু ওয়াই এর জন্য এফ অফ এক্স লেস ইকুয়াল টু এফ অফ ওয়াই হয়ে যায়, দুটো সেম সাইন হয়, তখন সেক্ষেত্রে নন ডিক্রিজিং। কিন্তু একটা লেস ইকুয়াল টু যদি একটা যদি গ্রেটার ইকুয়াল টু হয় তখন সেটা হচ্ছে কি না নন ইনক্রিজিং। এবার দেখো, যদি স্ট্রিক্টলি ইনক্রিজিং আর স্ট্রিক্টলি ডিক্রিজিং কখন হচ্ছে, একদম হুবহু সেম। যখন দেখো নন ডিক্রিজিং দ্যাট মিনস ইনক্রিজিং। ঠিক আছে, কখন সেটা স্ট্রিক্টলি ইনক্রিজিং হচ্ছে না, যদি এক্স লেস দেন ওয়াই এর জন্য এফ অফ এক্স লেস দেন এফ অফ ওয়াই হয়ে যায়, লেস দেন ইকুয়াল টু যদি না থাকে তখন সেটা স্ট্রিক্টলি ইনক্রিজিং। যদি এক্স লেস দেন ওয়াই এর জন্য এফ অফ এক্স গ্রেটার দেন এফ অফ ওয়াই হয়ে যায় তখন সেটা হচ্ছে কিনা স্ট্রিক্টলি ডিক্রিজিং। এবার দেখো, স্ট্রিক্টলি মনোটনিক কাকে বলছে, যদি কোনো একটা ফাংশন যদি কি স্ট্রিক্টলি ইনক্রিজিং অর স্ট্রিক্টলি ডিক্রিজিং হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে কি না স্ট্রিক্টলি মনোটনিক। ঠিক আছে, এবার দেখো লিমিটের ফার্স্ট পার্ট যেটা আছে সেটা লিমিটের একটা মেন ইম্পর্টেন্ট থিওরেম আছে, মনে রাখতে হবে। লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়াল টু তার ভ্যালুটা হচ্ছে কত না ই। এটা আমরা মনে রেখে দেবো, লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়াল টু ই। আর দেখো, এক্স টেন্ডস টু 0 প্লাস সেখানে কি না লগ এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, অর্থাৎ আমরা জানি কি না লগ 1 এর মান কত না, লগ 1 এর মান 0, লগ 2 এর একটা নির্দিষ্ট মান আছে, লগ 3 এর মান আছে, লগ 4 এর মান আছে। এই যে লগ 4 এর থেকে লগ 3 এর মানটা কম, লগ 3 থেকে লগ 2 এর মানটা কম, লগ 2 এর থেকে লগ 1 এর মানটা কম, লগ 1 এর মান কত না 0। এবার লগ 1 এর থেকে যদি আমি আরো কম মান বের করার চেষ্টা করি, তো সুতরাং আমরা জানি কি না লগ 0 মানে কত না সেটা ইনফিনিটি, অর্থাৎ লগ 0 এর মানটা বের করা যায় না। তো আমরা এবারে একটা কথা বলছি, যদি আমরা সেটা কি না 0 না নিয়ে 0 খুব কাছাকাছি যাই, টেন্স টু 0, অর্থাৎ এক্স টেন্স টু 0 এর জন্য লগ এক্স এর মানটা কত হবে না মাইনাস ইনফিনিটিতে এর ভ্যালুটা আসবে। ঠিক আছে, এটা আমাকে মনে রাখতে হবে। আর দেখো, এক্স টেন্স টু 0 মাইনাস যদি হয়, 0 মাইনাস মানে কি না 0 মাঝখানে এসেই লগের আর কোনো ভ্যালু থাকছে না। আর 0 মাইনাস মানে কি 0 নয়, 0 থেকে হালকা একটু কম, 0 থেকে হালকা একটু কম মানে কি আমি বললাম যে 0তে এসেই লগের কোনো ভ্যালু থাকছে না, তো সুতরাং 0 কমের মধ্যে আর কি ভ্যালু থাকবে। তো সুতরাং 0 কমের ক্ষেত্রে অর্থাৎ এক্স টেন্ডস টু 0 মাইনাসের ক্ষেত্রে লগ এক্স হচ্ছে কি না ডাজ নট এক্সিস্ট, যেটা এক্সিস্ট করবে না। ঠিক আছে, পরবর্তী যেটা আছে সেটা আমাদেরকে মনে রাখতে হবে, লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স সাইন 1 বাই এক্স, তার মানটা কত না তার মানটা হচ্ছে 0। এবার দেখো, লগের এই যে লিমিটের উপর বেস করে বেশ কিছু ম্যাথমেটিক্যাল এক্সাম্পল আমি করাচ্ছি। আচ্ছা, ফার্স্ট প্রবলেম যেটা আছে কি লেখা আছে, এফ ইজ এ ফাংশন অফ রিয়েল ভ্যারিয়েবল অফ এক্স স্যাটিসফাইং এফ অফ এক্স প্লাস 4 মাইনাস এফ অফ এক্স প্লাস 2 প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু 0, দেন এফ ইজ পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড কত। আচ্ছা, এর পিরিয়ডিক ফাংশন বলেছে, এটার পিরিয়ডটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা, আমার এখানে লেখা আছে কত এফ অফ এক্স প্লাস 4 মাইনাস এফ অফ এক্স প্লাস 2 প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু 0। আমি এখানে এক্স এর জায়গায় যদি এক্স প্লাস 2 অ্যাপ্লাই করে দিই তাহলে কত হচ্ছে না এফ অফ এক্স প্লাস 4টা এক্স প্লাস 6 হয়ে যাচ্ছে, এক্স প্লাস 2টা এক্স প্লাস 4 হয়ে যাচ্ছে, এক্সটা এক্স প্লাস 2 হয়ে যাচ্ছে। এবার দেখো তো, এই যে এফ অফ এক্স প্লাস 2 এফ অফ এক্স প্লাস 2 কেটে যাচ্ছে, প্লাস মাইনাস কেটে যাচ্ছে। আবার দেখো, প্লাস এফ অফ এক্স মাইনাস 4 মাইনাস এফ অফ এক্স মাইনাস 4 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে আমার কত না এফ অফ এক্স প্লাস 6 প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু 0। এবার দেখো, এক্স এর জায়গায় আমরা যদি এক্স প্লাস 6 অ্যাপ্লাই করে দিই তখন আমরা কি পাচ্ছি না এফ অফ এক্স প্লাস 12 প্লাস এফ অফ এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। এবার যদি আমরা মাইনাস করে নিই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, দেখো প্লাস এফ অফ এক্স প্লাস 6 মাইনাস এফ অফ এক্স প্লাস 6 এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত না এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এক্স প্লাস 12 ইকুয়াল টু 0, দ্যাট মিনস এফ অফ এক্স প্লাস 12 ইকুয়াল টু এফ অফ এক্স। আচ্ছা, আমি দেখো পিরিয়ডিক ফাংশন পড়ানোর সময় বলেছিলাম এফ অফ এক্স ইকুয়াল টু যদি এফ অফ এক্স প্লাস পি হয়ে যায় তখন সেই পিটাকে বলা হচ্ছে কিনা তার পিরিয়ড। তাহলে দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস পি, যেখানে পি ইকুয়াল টু 12, তার মানে এটা হচ্ছে এর পিরিয়ড হচ্ছে কত না 12। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যায়।
ডোমেনওয়ালা অঙ্ক এগুলো একটা পরীক্ষাতে পড়ার চান্স আছে। দেখো দ্য ডোমেন অফ দ্য ডেফিনেশন অফ দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু রুট অফ লগ ই এ 5x মাইনাস এক্স স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু কত, অর্থাৎ এক্স এর কোন মানের জন্য এই যে এইটা আমার অ্যাপ্লিকেবল হবে বা এর মানটা আমরা বের করতে পারবো, সেটাই হচ্ছে আমার কিনা ডোমেন। তো ডোমেন মানে হচ্ছে মনে রাখবে এক্স এর মান নির্ণয় করতে হবে, আর রেঞ্জ মানে যেটা সেটা হচ্ছে এফ অফ এক্স এর মান, দ্যাট মিনস ওয়াই এর মানটা আমাকে বের করতে হবে। তো আচ্ছা দেখো তো এফ এর মানটা এই যে লগ ই 5x মাইনাস এক্স স্কোয়ার বাই 4 আছে না, আচ্ছা লগ কখন আমার লগের একটা নির্দিষ্ট মান পাবো না, লগের মানটা যদি গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ জিরোর থেকে লগ অফ এক্স যেখানে লগ এক্স যেখানে এক্স এর মানটা যদি গ্রেটার দেন 0 হয় তখনই আমরা কিনা লগের একটা নির্দিষ্ট ভ্যালু পাবো, আদারওয়াইজ পাবো না। তো সুতরাং আমরা লিখতে পারি এখানে কি এফ ইজ ডিফাইন্ড ইফ এ 5x মাইনাস এক্স স্কোয়ার বাই 4 এর মানটা কি হতে হবে না, গ্রেটার দেন 0 হতে হবে। তার মানে আমরা লিখতে পাচ্ছি কত 5x মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন 0, দ্যাট মিনস x ইন্টু 5 মাইনাস এক্স গ্রেটার দেন 0। তো সেখানে 5 মাইনাস এক্স যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সেখানে আমি লিখতে পারবো কত না x লেস দেন 5। আর এই যে এখানে অলরেডি আমরা পেয়েছিলাম কত না x গ্রেটার দেন 0, তাহলে সুতরাং আমরা দেখতে পাচ্ছি x এর মানটা 0 থেকে বড় কিন্তু 5 এর থেকে কম, অর্থাৎ 0 লেস x লেস 5, এটাই হচ্ছে কিনা x এর রেঞ্জ, দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা ডোমেনের আমি আরেকটা অঙ্ক করাচ্ছি, দেখো একটা রেঞ্জ দিয়ে একটা অঙ্ক করাচ্ছি, ডোমেন দিয়ে আরেকটা অঙ্ক করে দিই। দেখো ডোমেন দিয়ে একটা অঙ্ক আছে, দ্য ডোমেন অফ দ্য ডেফিনেশন অফ দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু 1 বাই রুট অফ মড এক্স মাইনাস এক্স। আচ্ছা দেখো তো মড এক্স মাইনাস এক্স এর মানটা রুটের মধ্যে যেহেতু আছে, রুটের মধ্যে যদি আমরা পজিটিভ ভ্যালু থাকে তবেই আমরা রুটের একটা নির্দিষ্ট রিয়েল মান পাবো, আদারওয়াইজ তার মানটা ইমাজিনারি হয়ে যাবে। তো সুতরাং আমাকে মড অফ এক্স মাইনাস এক্স এর মানটা গ্রেটার দেন 0 হতে হবে, দ্যাট মিনস মড অফ এক্স গ্রেটার দেন এক্স হতে হবে। আচ্ছা মড অফ এক্সটা কখন এক্স এর থেকে বড় হয় না, আমরা দেখতে পাচ্ছি যখন আমার এই টার্মটা যে ইনফিনিটি থেকে 0 এর মধ্যে থাকে তখনই আমরা লিখতে পারি কি না মড অফ এক্স গ্রেটার দেন এক্স, ঠিক আছে, আদারওয়াইজ আমরা এই ক্ষেত্রে আমরা মানটা বের করতে পারবো না। তো সুতরাং এটা দেখো মাইনাস ইনফিনিটি থেকে 0 এর মধ্যে যখন থাকছে, কারণ দেখো মড অফ এক্স এর মানটা আমরা জানি প্লাস ভ্যালুও হয় বা মাইনাস ভ্যালুও হয়। আমরা এখানে বলতে পারি -2 গ্রেটার দেন 2, -5 গ্রেটার দেন 5, -3 গ্রেটার দেন 3, কিন্তু এটা তো কখনো বলতে পারবো না যে 3 গ্রেটার দেন 3, এটা হতে পারে না। তো সুতরাং যত নেগেটিভ মানগুলো আছে নেগেটিভ মানের ক্ষেত্রে কিন্তু এই মডটা অ্যাপ্লিকেবল, অর্থাৎ এই যে মড অফ এক্স গ্রেটার দেন এক্সটা অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ আমরা অ্যাপ্লিকেবল নয়। তার মানে এটা কোন রেঞ্জের মধ্যে অ্যাপ্লিকেবল না, এক্স এর রেঞ্জটা যখন -ইনফিনিটি থেকে 0 এর মধ্যে থাকছে, অর্থাৎ -ইনফিনিটি লেস এক্স লেস 0, তার মধ্যেই কিন্তু এটা কি হচ্ছে না এর ডোমেনটা খুঁজে পাবো, দ্যাট মিনস এটা হচ্ছে আমার অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা দুটো রেঞ্জের অঙ্ক করি। কি রেঞ্জ বলা আছে, যেমন দেখো দ্য রেঞ্জ অফ দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স বাই এক্স। তো আচ্ছা এখানে কি বলা আছে না, এই যে এখানে আমাকে রেঞ্জটা বের করতে হবে। রেঞ্জ মানে কি, আমার এখানে লেখা আছে কত না মড এক্স বাই এক্স, দেখো এক্সটা নট ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স এর মানটা 0 হওয়া চলবে না, কারণ যদি 0 হয়ে যায় 0 বাই 0, দ্যাট মিনস এটা আনডিফাইন্ড হয়ে যাবে। তো যদি 0 না হয় তার মানে এক্স এর মান হয় গ্রেটার দেন 0 হবে অথবা এক্স এর মান লেস দেন 0 হবে। আচ্ছা এক্স এর মান যদি গ্রেটার দেন 0 হয়ে যায় তাহলে মড অফ এক্স এর মানটা কি হবে না এক্স হবে, আর এক্স এর মানটা তো এক্স আছে, তার মানে এক্স বাই এক্স, দ্যাট মিনস এটা কত হয়ে গেল না 1 হয়ে গেল। আর যদি এক্স এর মানটা লেস দেন 0 হয়ে যায় তার মানে কি মড অফ এক্স এর মানটা, মড অফ এক্স মানে কি সেটা প্লাস এক্স হয় বা মাইনাস এক্স হয়, যখন আমার লেস দেন 0 হচ্ছে তখন মড অফ এক্স এর মানটা মাইনাস এক্স হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস এক্স বাই এক্স, তার মানে তার ভ্যালুটা হচ্ছে কত না -1, তার মানে এর আমি দুটোই মান পাবো, সেটা হচ্ছে কত না একটা 1 আর একটা -1, দ্যাট মিনস দ্য রেঞ্জ ইকুয়াল টু কত না -1 and 1, তার মানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট, অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, -1, 1। পরবর্তী যেটা আছে দ্য রেঞ্জ অফ দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু 1 বাই 2 মাইনাস cos 3x। আচ্ছা এটা কি, এটা হচ্ছে y ধরে নিলাম, তাহলে y ইকুয়াল টু 1 বাই 2 মাইনাস cos 3x, তাহলে 1 বাই y ইকুয়াল টু 2 মাইনাস cos 3x, দ্যাট মিনস cos 3x ইকুয়াল টু 2 মাইনাস 1 বাই y। আচ্ছা cos এর রেঞ্জ আমরা জানি কত না -1 থেকে 1 এর মধ্যে cos 3 বিলং করে, তাহলে -1 লেস দেন cos 3x লেস দেন 1, তাহলে সুতরাং এখান থেকে আমরা বলতে পারি -1 লেস দেন 2 মাইনাস 1 বাই y লেস দেন 1। তো সেখান থেকে y এর রেঞ্জটা আমি অতি সহজেই পেয়ে যাবো কত না -1/3 লেস দেন y লেস দেন 1, ঠিক আছে, দ্যাট মিনস এটা আমার অ্যান্সার, ক্লিয়ার। তো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট অঙ্কে চলে যাই, দ্য ভ্যালু অফ দ্য লিমিট এক্স টেন্ডস টু 0 মড অফ এক্স ডিভাইডেড বাই এক্স। আচ্ছা দেখো তো লিমিটের ভ্যালু কখন আবার এক্সিস্ট করবে, তো আমাকে এখানে জানতে হবে যখন আমার যে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এবং লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, এই দুটো ক্ষেত্রে যদি লিমিটের সেম ভ্যালু বেরোয় তখনই আমরা কি করতে পারবো যে লিমিটটা এক্সিস্ট করেছে, আদারওয়াইজ লিমিটটা এক্সিস্ট করবে না। তাহলে দেখো তো লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস যদি করে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি মড এক্স বাই এক্স, যখন এক্স এর মানটা 0 থেকে বড় হবে তার মানে মড অফ এক্স ইকুয়াল টু এক্স বাই এক্স লিখতে পারি, তার মানটা 1। আর দেখো আবার যদি আমার দেখা যাচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস হয়ে যাচ্ছে, 0 মাইনাস মানে কি না মড অফ এক্স বাই এক্স, সেক্ষেত্রে আমার ভ্যালুটা কত আসছে না এক্স এর মানটা যখন নেগেটিভ হবে তখন মড অফ এক্স এর মানটা যখন লেস দেন 0 হবে তখন কি মড অফ এক্স এর মানটা -x, তার মানে -x বাই এক্স, দ্যাট মিনস এটা ভ্যালুটা কত হয়ে গেল না -1 হয়ে গেল। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এবং লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাসের জন্য দুটো আলাদা আলাদা ভ্যালু বের হচ্ছে, তো সুতরাং এই ক্ষেত্রে আমরা লিমিটটা ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ লিমিট এক্সিস্ট করবে না। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যায়, দ্য ভ্যালু অফ দ্য লিমিট এক্স টেন্ডস টু 0 log x বাই এক্স।
ঠিক আছে। তো দেখো এই যে log x বাই এক্স আমাকে কি লিমিট এক্স টেন্ডস টু 0 করতে হবে, তার মানে আমার এখানে দুটো লিমিট বের করতে হবে, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস আর লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস। আচ্ছা আমরা জানি লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাসের জন্য log x এর মানটা কত না, log x এর মান -ইনফিনিটি আমরা জানি, আর লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাসের জন্য log x হচ্ছে ডাজ নট এক্সিস্ট। তো সুতরাং যেহেতু আমার আমি কি বলেছিলাম যে এক্স টেন্ডস টু 0 প্লাস এবং এক্স টেন্ডস টু 0 মাইনাস দুটোর ক্ষেত্রে যদি সেম ভ্যালু হয় তখনই আমরা কি হবে না লিমিটটা এক্সিস্ট করবে, আদারওয়াইজ লিমিট এক্সিস্ট করবে না। তার মানে আমরা এখানে বলতে পারবি কি না এই লিমিটটাও এক্সিস্ট করছে না। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। দ্য ভ্যালু অফ লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স সাইন 1 বাই এক্স। আচ্ছা এর যখন লিমিটটা আমাকে বের করতে হবে, তো সুতরাং আমাকে সর্বপ্রথম বের করতে হবে কি না সাইন 1 বাই এক্স এর লিমিটটা কত। আচ্ছা সাইন থিটা লিমিট কত না, সাইন থিটা রেঞ্জ হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে, তার মানে লিখতে পারি আমরা কত না -1 লেস ইকুয়াল টু সাইন 1 বাই এক্স লেস ইকুয়াল টু 1। তো সেখানে যেহেতু এখানে আছে এক্স সাইন 1 বাই এক্স, তো আমি সর্বদিকেই এক্স দিয়ে গুণ করে দিলাম, তাহলে কত আসছে না -1 এর সাথে এক্স গুণ করলে -x লেস ইকুয়াল টু এক্স সাইন 1 বাই এক্স লেস ইকুয়াল টু এক্স। তো এবার যদি আমরা উভয় পক্ষে লিমিট নিয়ে নিই তাহলে কি দেখতে পাচ্ছি লিমিট এক্স টেন্ডস টু 0 -x লেস ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স সাইন 1 বাই এক্স লেস ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স। ঠিক আছে। তো সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি এটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে মাঝখানে লিমিট। তো সুতরাং লিমিট এক্স টেন্ডস টু এক্স সাইন 1 বাই এক্স লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স সাইন 1 বাই এক্স এর রেঞ্জটা কত না 0 থেকে 0 এর মধ্যে, 0 থেকে 0 এর মধ্যে মানে কি, তো সুতরাং 0 হচ্ছে এর ভ্যালু, তার মানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। লিমিট এক্স টেন্ডস টু 0 রুট অফ এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এর ভ্যালুটা আমাকে বের করতে বলেছে এক্স টেন্ডস টু ইনফিনিটির জন্য। তো আচ্ছা যখন এরকম থাকবে তখন আমি কি করব না এর কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করব। আচ্ছা এর কনজুগেট কোনটা না, দেখো এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস এক্স আছে, এক্স স্কয়ার প্লাস এক্স দ্বারা গুণ করলাম, যখন উপর নিচে গুণ করে দিলাম দেখো তো a মাইনাস বি ইনটু a প্লাস বি সূত্র হয়ে যাচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে উপরে পড়ে থাকছে আমার শুধু এক্স আর নিচে পড়ে থাকছে এক্স স্কয়ার প্লাস এক্স। আচ্ছা এবার যদি আমি নিচ থেকে যদি এখান থেকে যদি এক্সটা কমন নিয়ে নিই, তার মানে এখানে এক্সটা কমন নিয়ে নিলে এখানে কত পড়ে থাকছে না, দেখো এখান থেকে 1 পড়ে থাকছে, এক্সটা কমন নিলে এখানে 1 পড়ে থাকছে, আর এখান থেকে দেখো এক্স স্কয়ারটা রুটের বাইরে বেরিয়ে যাচ্ছে এক্স হয়ে, তার মানে পড়ে থাকছে রুট অফ 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1। আচ্ছা এখানে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি যদি এক্স এর জায়গায় ইনফিনিটি পুট করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 বাই 1 প্লাস সামথিং বাই ইনফিনিটি মানে 0, অর্থাৎ রুট 1 মানে 1, 1 প্লাস 1 ইকুয়াল টু 2, দ্যাট মিন্স 1 এর 2 হচ্ছে আমার অ্যান্সার। এটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, দ্যাট মিন্স অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট আমি চলে আসছি কন্টিনিউটিতে। আমি সেই সমস্ত অঙ্কগুলো করেছি যেগুলো পরীক্ষা আমার মনে হয়েছে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো এবার আমি চলে আসছি কন্টিনিউটিতে। কন্টিনিউটির ক্ষেত্রে আমরা দেখো মনে রাখতে হবে কি কন্টিনিউটির যে ফাংশনগুলো আছে ফাংশন প্রধানত দুই রকমের হয়, একটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন, একটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন। ঠিক আছে। তো পলিনোমিয়াল ফাংশন মানে কি, যেগুলো অ্যালজেব্রিক পলিনোমিয়াল ফাংশন দেখা মাত্র আমি বলে দেবো এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা চেক করার কোনো দরকার নেই। কিন্তু ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন যেগুলো আছে সেগুলো কিন্তু কন্টিনিউয়াস হতেও পারে বা নাও পারে। এবার দেখো পলিনোমিয়ালের বেশ কিছু গ্রাফ আছে, লিনিয়ার পলিনোমিয়াল হলে সেটা অবশ্যই একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে, যদি কোয়াড্রেটিক পলিনোমিয়াল হয় তখন সেটা একটা নরমাল একটা জাস্ট একটা সিঙ্গেল এরকম কার্ভ আছে সেই কার্ভটাকে রিপ্রেজেন্ট করবে, কিউবিক পলিনোমিয়াল হলে জাস্ট এরকম এস এর মতো একটা কার্ভকে রিপ্রেজেন্ট করবে। তো এগুলো আমার জানা দরকার নেই, শুধু আমি ডাইরেক্ট চলে আসবো কোথায় না এনি পলিনোমিয়াল ফাংশন ইজ অলওয়েজ কন্টিনিউয়াস ফাংশন, যে কোনো যদি পলিনোমিয়াল ফাংশন হয় সেটা অবশ্যই কি হবে না সেটা একটা কন্টিনিউয়াস ফাংশন হবে। এবার দেখো ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের ক্ষেত্রে মনে রাখবে সাইন এক্স এর যে কার্ভটা আছে সেটা আমরা জানি, কস এক্স এর কার্ভটাও আমরা কিন্তু জানি এবং ট্যান এক্স এর কার্ভটা আমরা জানি। তো সুতরাং সাইন এক্স আর কস এক্স এই দুটো যে কার্ভ আছে এই দুটো কার্ভ কিন্তু অবশ্যই আমরা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন হবে। এবার দেখো tan x টা কি না একমাত্র tan π/2 আর cos আর যে tan প্লাস π/2 আর tan মাইনাস π/2 এর ক্ষেত্রে এটা কিন্তু আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা ইনফিনিটি চলে যাচ্ছে। তো সুতরাং -π/2 থেকে π/2 এর মধ্যে tan এর কার্ভটাও হচ্ছে কিনা কন্টিনিউয়াস ফাংশন হচ্ছে। কিন্তু আমরা যদি cosec x বা sec x নিয়ে নিই তাহলে এটার মধ্যে আমরা কিন্তু একটা ডিসক্রিট কার্ভ দেখতে পাচ্ছি, তার মানে সুতরাং এটা অবশ্যই কি হবে না ডিসকন্টিনিউয়াস। এবার দেখো কন্টিনিউয়াস চেক করবো কি করে তার একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো একটা লেখা আছে ফাংশন f অফ x ইকুয়াল টু 3 4 5 লেখা আছে, ইফ x 0 লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু 1, ইফ যে 1 লেস দেন x লেস দেন 3, ইফ 3 লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু 10। আমরা এখানে দেখবো যে এখানে কন্টিনিউয়াস চেক করতে গেলে আমরা সর্বপ্রথম একটা জিনিস সবসময় খেয়াল রাখবো কি না কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের ক্ষেত্রে তার দুটো ডিফারেন্ট মান আছে কিনা। এখানে দেখো 4টা পয়েন্ট দেওয়া আছে, একটা 0 একটা 1 একটা 3 একটা 10। দেখো 0 1 3 10 এর মধ্যে এই যে 1 এর ক্ষেত্রে 1 পয়েন্ট আর 3 পয়েন্টে যদি আমরা ভালো করে এক্সামাইন করি তাহলে দেখতে পাবো কি যে x এর মানটা লেস ইকুয়াল টু 1 এর জন্য একটা ভ্যালু দিচ্ছে 3 আর x এর মানটা গ্রেটার দেন 1 এর জন্য ভ্যালু দিচ্ছে 4। একই রকম করে x এর মানটা লেস দেন 3 এর জন্য ভ্যালু দিচ্ছে 4, আবার x এর মানটা গ্রেটার ইকুয়াল টু 3 এর জন্য ভ্যালু দিচ্ছে কত না 5। যখন তোমার একটা নির্দিষ্ট পয়েন্টে দুটো ডিফারেন্ট ভ্যালু দেবে তখন আমাকে সেই পয়েন্টটার জন্য আমাকে ডিফারেন্স যে কন্টিনিউয়াস চেক করতে হবে। কন্টিনিউয়াস চেক করার নিয়ম কি, কন্টিনিউয়াস চেক করার জন্য আমাকে তিনটে ফর্ম লিখতে হবে, একটা হচ্ছে কি না লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং তার সাথে
সাথে ওই পয়েন্টে তার যে ভ্যালুটা অর্থাৎ ফাংশনের ভ্যালুটা। অর্থাৎ আমি যদি 1 এর ক্ষেত্রে বলি, অর্থাৎ এই যে এর লেফট হ্যান্ড লিমিট বাঁ দিকেরটা, এর রাইট হ্যান্ড লিমিট এবং কি 1 পয়েন্টে ওই ফাংশনের ভ্যালু অর্থাৎ এফ অফ 1 এর মানটা। অর্থাৎ আমরা যদি এফ অফ 1 বলি, এফ অফ 1 মানে কি ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1 এ এফ অফ এক্স এর ভ্যালুটা কত না 3, তার মানে এফ অফ 1 ইকুয়াল টু 3 আছে। আচ্ছা, যখন আমরা রাইট হ্যান্ড লিমিটটা নিয়ে নেবো, রাইট হ্যান্ড লিমিট মানে কি 1 এর থেকে একটু বেশি, 1 এর থেকে একটু বেশি মানে কি 1 প্লাস। আচ্ছা, 1 এর থেকে যখন একটু বেশি হয়ে যাচ্ছে তখন এফ অফ এক্স এর মানটা কত হয়ে যাচ্ছে না 4 হয়ে যাচ্ছে। দেখো এফ অফ এক্স ইকুয়াল টু কত হয়ে গেল না 4 হয়ে গেল। আর যখন আমরা কি নেব না লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট মানে কি 1 এর থেকে হালকা একটু কম। আচ্ছা, 1 এর থেকে যদি হালকা একটু কম হয়, লিমিট এক্সটেন্ডস টু 1 মাইনাস এফ অফ এক্স। আচ্ছা, 1 এর থেকে হালকা একটু কম হলে তার ভ্যালুটা কত আছে না 3 আছে। দ্যাট মিনস এটা হচ্ছে কি না 3। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি না এই যে লেফট হ্যান্ড লিমিট নিলাম, রাইট হ্যান্ড লিমিট নিলাম এবং এফ অফ এর মানটা নিলাম, যদি তিনটের মান সমান হয় তখনই বলবো এটা কন্টিনিউয়াস, আদারওয়াইজ সেটা বলবো কি কন্টিনিউয়াস নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না এই যে লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশন দুটোর ভ্যালু তো সেম হয়েছে, কিন্তু রাইট হ্যান্ড লিমিটের মানটা আলাদা হয়ে গেছে। তো সুতরাং এটা আমরা বলবো কি না ইট নট কন্টিনিউয়াস। একই রকম করে এক্স ইকুয়াল টু 3 পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি এফ অফ 3 ইকুয়াল টু 5 এবং রাইট হ্যান্ড লিমিটটাও 5 বেরোচ্ছে, কিন্তু লেফট হ্যান্ড লিমিটের মানটা কত বেরিয়ে গেছে না 4 বেরিয়ে গেছে। তো সুতরাং এক্ষেত্রে এটা হচ্ছে কন্টিনিউয়াস। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। আচ্ছা, নেক্সট দেখি ডিসকাস দ্য কন্টিনিউটি অফ দ্য ফলোইং ফাংশন। আচ্ছা, এই কয়েকটা ফাংশন দেওয়া আছে, তাদের কন্টিনিউটিটা চেক করতে বলেছে। এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স প্লাস কস এক্স লেখা আছে, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স মাইনাস কস এক্স লেখা আছে, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স ইনটু কস এক্স লেখা আছে। আচ্ছা, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো ফাংশনের প্লাস মাইনাস এবং মাল্টিপ্লিকেশন ভ্যালুটা আমার লেখা আছে। তো সুতরাং দুটো ফাংশন কি কি আছে না, একটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স ধরতে পারবো, আর একটা জি অফ এক্স ইকুয়াল টু কস এক্স ধরতে পারবো। আমরা জানি সাইন এক্স এবং কস এক্স দুটোরই কার্ভ আমি কিছুক্ষণ আগে বললাম দুটোই হচ্ছে কিনা কন্টিনিউয়াস ফাংশন। দ্যাট মিনস যদি দুটো কন্টিনিউয়াস ফাংশন হয়, এফ এবং জি যদি দুটো রিয়েল কন্টিনিউয়াস ফাংশন হয়, এবং তাহলে আমরা বলতে পারবো তাদের প্লাস ভ্যালু, মাইনাস ভ্যালু, ক্রস ভ্যালু, বাট তাদের ডিভাইড ভ্যালু চারটাই কি হবে না কন্টিনিউয়াস হবে এট দ্যাট পয়েন্ট, ওটা সেই নির্দিষ্ট পয়েন্টের জন্য সেটা কি হবে না কন্টিনিউয়াস হবে। তবে এই ক্ষেত্রে মনে রাখবে যে প্লাস মাইনাস ইন্টুর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে কখন না যখন আমি ডিভাইড করব। তার কারণ হচ্ছে এখানে অবশ্যই একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, সেখানে কি না জি অফ সি, অর্থাৎ সেই পয়েন্টে জি অফ সি এর মানটা যেন নট ইকুয়াল টু 0 হয়। যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে সামথিং বাই ইনফিনিটি, সামথিং বাই 0 দ্যাট মিনস এটা ইনফিনিটিকে বিলং করবে, ইনফিনিটিকে যে ডিনোট করবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো সুতরাং এখানে বলা আছে সাইন এক্স প্লাস কস এক্স, সাইন এক্স মাইনাস কস এক্স, সাইন এক্স ইনটু কস এক্স। তো সুতরাং এগুলো আমি সবগুলোই বলবো কিনা কন্টিনিউয়াস ফাংশন। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট পার্ট হচ্ছে ডিফারেন্সিবিলিটি। আচ্ছা, ডিফারেন্সিবিলিটির ক্ষেত্রে কি না যেখানে ডেরিভেটিভটা এক্সিস্ট করবে সেটাই হচ্ছে কি না ডিফারেন্সিবিলিটি। আচ্ছা, ডেরিভেটিভ এক্সিস্ট করবে কিনা সেটা জানবো কি করে, আমরা একটা রিয়েল ভ্যালুড ফাংশন এফ ধরে নেবো, ইজ সেড টু বি দ্য ডিফারেন্সিবল এট এক্স ইকুয়াল টু এ। এক্স ইকুয়াল টু এ পয়েন্টে সেটাকে আমরা ডিফারেন্সিবল তখনই বলতে পারবো ইফ ইটস লেফট হ্যান্ড ডেরিভেটিভ এন্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভস এট এক্স ইকুয়াল টু এ এক্সিস্ট এন্ড আর ইকুয়াল। অর্থাৎ যদি তার লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো যদি এক্সিস্ট করে এবং যদি তাদের মানটা ইকুয়াল হয়ে যায়, তখনই আমরা তাকে কি বলতে পারবো না ডিফারেন্সিবিলিটিটা এক্সিস্ট করছে বলতে পারবো। আচ্ছা, রাইট হ্যান্ড লিমিট মানে কি, যেমন আমি দেখো এখানে একটা পয়েন্ট ধরে নিলাম এফ অফ এ, যেক্ষেত্রে এফ অফ এ প্লাস এইচ একটা আর এফ অফ এ মাইনাস এইচ একটা ইন্টারভ্যাল ধরে নিলাম। অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট হচ্ছে কি না লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ ইকুয়াল টু, এই যে এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। আর যখন লেফট হ্যান্ড লিমিট নেবো তখন এটা এফ অফ এ থেকে শুরু করবো, এটা লেখা আছে, এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি কত না লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে কি না এফ অফ এর মানটা বেশি, এফ অফ এ মাইনাস এইচ এর মানটা কম, তাহলে সুতরাং আগে বেশি মানটা নিলাম এফ অফ এ মাইনাস এফ অফ এ মাইনাস এইচ ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে, এটা হলো কি না লেফট হ্যান্ড লিমিট। ঠিক আছে, তো সুতরাং এই লেফট হ্যান্ড লিমিট নয় লেফট হ্যান্ড ডেরিভেটিভ। ঠিক আছে, এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এটা হচ্ছে কি লেফট হ্যান্ড ডেরিভেটিভ। ঠিক আছে, তো যখন আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ নিচ্ছিলাম তখন এফ অফ এ প্লাস এইচ এর মানটা বেশি, এই জন্য কত লিখলাম না এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ। আর যখন লেফট হ্যান্ড লিমিট নিচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড ডেরিভেটিভ নিচ্ছি তখন কি না এফ অফ এ মাইনাস এইচ ডিভাইডেড বাই এইচ। যদি রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু লেফট হ্যান্ড ডেরিভেটিভ হয়ে যায় তখনই আমরা সেক্ষেত্রে কি বলবো না এই ফাংশনটা একটা ডিফারেন্সিবল ফাংশন। এবার দেখো নেক্সট চলে আসি, গুরুত্বপূর্ণ একটা থিওরেম আছে কি না অল কন্টিনিউয়াস ফাংশন মে নট বি ডিফারেন্সিবল বাট অল ডিফারেন্সিবল ফাংশন মাস্ট বি কন্টিনিউয়াস। অর্থাৎ কোনো একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে সেটা ডিফারেন্সিবল হতেও পারে বা নাও পারে, কিন্তু কোনো একটা ফাংশন যদি ডিফারেন্সিবল হয় তাহলে সেটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। এই জিনিসটা আমরা মাথার মধ্যে ঢুকিয়ে রাখবো। এবার দেখো এই রিলেটেড বেশ কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করে নিই। যদি এফ একটা কন্টিনিউয়াস ফাংশন হয় দেন মড অফ এক্স ইজ কন্টিনিউয়াস, মড অফ এ মে বি কন্টিনিউয়াস, মড অফ এফ ইজ ডিসকন্টিনিউয়াস, না মড অফ এফ হ্যাজ রিমুভাল ডিসকন্টিনিউয়াস। তো মনে রাখবে যদি এফটা কন্টিনিউয়াস হয় তাহলে মড অফ এফটা অবশ্যই কন্টিনিউয়াস হবে, কিন্তু যদি ঘুরিয়ে বলি এফটা কন্টিনিউয়াস হলে সেটা মড অফ এফটা কন্টিনিউয়াস হবে, কিন্তু ইনভার্স ইজ নট ট্রু। অর্থাৎ মড অফ এফটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে কিন্তু এফটা কন্টিনিউয়াস হবে, এটা কিন্তু আমরা বলতে পারবো না। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা থিওরেম, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী যেটা লেখা আছে এফ ফাংশন এফ অফ এক্স ইকুয়াল যদি মড এক্স হয়, এই মড অফ এক্স এর মানটা ডিসকন্টিনিউয়াস এভরিওয়্যার,
কন্টিনিউয়াস অনলি অ্যাট এক্স ইকুয়াল টু 0, কন্টিনিউয়াস এভরিওয়্যার না ডিসকন্টিনিউয়াস অনলি অ্যাট এক্স ইকুয়াল টু 0। তো এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে। এফ অফ এক্স ইকুয়াল টু যদি মড এক্স হয় তো মড এক্স এর মানটা অবশ্যই কন্টিনিউয়াস এভরিওয়্যার, প্রত্যেকটা জায়গায় কন্টিনিউয়াস হবে। কিন্তু যদি ডিফারেন্সিবিলিটি বলে তখন মনে রাখবে মড অফ এক্সটা ইজ নট ডিফারেন্সিয়েবল, অর্থাৎ মডের মধ্যে এক্স বা এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু যাই থাকুক না কেন এগুলো কিন্তু ডিফারেন্সিয়েবল নয়। যদি তোমাকে এবার এক্স মাইনাস ওয়ান বা এক্স মাইনাস টু থাকে তাহলে আমাকে পয়েন্টগুলো বের করতে হবে, কোন পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না সেগুলো আমরা বের করতে পারবো। দেখো এটা শুধু মনে রাখবে যে এফ অফ এক্স ইকুয়াল টু যদি মড এক্স হয় সেটা কন্টিনিউয়াস এভরিওয়্যার বাট নট ডিফারেন্সিয়েবল, ঠিক আছে। পরবর্তী একটা অঙ্ক লেখা আছে দেখো, ইন হুইচ ইজ ট্রু ফর দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান। দেখো তো এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্টে এফ অফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস ওয়ান আছে। মড অফ এক্স মাইনাস ওয়ান থাকলে আমি সেটাকে চোখ মুজে বলে দেবো কি এটা কন্টিনিউয়াস হবে, কিন্তু এটা ডিফারেন্সিয়েবল হবে না। এবার দেখো কোন পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না, তো এই যে এক্স মাইনাস ওয়ান যেটা আছে না আমি করে দেবো এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু ওয়ান, তার মানে এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্টে এটা ডিফারেন্সিয়েবল হবে না। তাহলে দেখো তো এটা লেখা আছে এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্টে ইট ইজ কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল। এটার জন্য আমার কোনো চেক করা দরকার নেই, একদম হুবহু আমরা মুখে মুখে অ্যান্সার করে নিতে পারবো। পরবর্তী যেটা আছে, যদি এফ অফ এক্স ইকুয়াল টু লেখা আছে লেট এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস ওয়ান প্লাস মড অফ এক্স মাইনাস টু। দেখো এটা থেকে আমরা দেখেই বলে দিতে পারবো কি এটা কন্টিনিউয়াস তো হবে কিন্তু ডিফারেন্সিয়েবল হবে না। কোন কোন পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না, নাই দেখো এখানে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু আছে, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু ওয়ান আর এক্স ইকুয়াল টু টু, এই দুটো পয়েন্টে এটা ডিফারেন্সিয়েবল হবে না। দেখো লেখা আছে ডিফারেন্সিয়েবল এক্সেপ্ট এক্স ইকুয়াল টু ওয়ান অ্যান্ড ওয়ান কমা টু, অর্থাৎ ওয়ান আর টু এই দুটো পয়েন্ট বাদ দিয়ে বাকি সমস্ত পয়েন্টে কিন্তু এটা কি হবে না ডিফারেন্সিয়েবল হবে। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যায়। If a function f of x equal to mod of x star whole square x belongs to R, then the function f of x is differentiable everywhere, differentiable only at x equal to 0, differentiable at the for all real x except at x equal to 0, না continuous but not differentiable at x equal to 0। দেখো তো যদি mod of x শুধু থাকে তখন সেটা আমি কি বলবো না ডিফারেন্সিয়েবল হবে না, কিন্তু যদি mod of x এর হোল স্কয়ার থেকে যায় তখন কিন্তু সেটা আবার কি হয়ে যাবে না ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার হয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, পরীক্ষার জন্য মনে রেখে দেবে একদম, ঠিক আছে। এগুলো আর কথার দরকার নেই, যদি কেউ মনে রাখো ভাবতে থাকো যে স্যার এটা কি করে হচ্ছে, তাহলে তার জন্য আমার এর আগে অবশ্যই ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো তোমরা ফলো করবে, সেই ভিডিওতে পুরোপুরি ডেসক্রিপশন আকারে ভালোভাবে বলে দেওয়া আছে। দেখো পরবর্তী যে অঙ্কটা আছে বলছে কনসিডার দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মড এক্স। দেখো এক্স মড এক্স যদি থাকে তখনও কিন্তু এটা মনে রাখতে হবে কি না এটা এক্স স্কোয়ারের মতোই, এক্স স্কোয়ার যেমন ফাংশন ছিল না মড অফ এক্স স্কোয়ার, এটা যেমন ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার ছিল, ঠিক একই রকম করে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মড এক্স থাকলেও সেটাও কি হবে না ডিফারেন্সিয়েবল ফর অল রিয়েল এক্স, অর্থাৎ সমস্ত রিয়েল এক্স এর জন্য এটা ডিফারেন্সিয়েবল হবে। কিন্তু যদি শুধু মড এক্স রয়ে যায় তখন সেটা কিন্তু কি না ডিফারেন্সিয়েবল হবে না, শুধুমাত্র কন্টিনিউয়াস হবে। আশা করি বোঝা গেল। নেক্সট অঙ্কে চলে যাই। The function f psi that f r to r with f of x equal to x by 1 plus mod x is differentiable, ঠিক আছে। এই দেখো এই একই রকম জিনিস f of x equal to x by 1 plus mod x, যদি শুধু mod x থাকে তাহলে কি বলেছিলাম না ওটা ডিফারেন্সিয়েবল হবে না, কিন্তু ওই যে mod x বাদে যদি x by 1 plus mod x থাকে তখন সেটা কি হবে না ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার, একদম পুরোপুরি হুবহু আমরা মুখস্থ রেখে দেবো, ঠিক আছে। এটা কি হবে না ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার, ঠিক আছে। অর্থাৎ এটা যদি x mod x থাকে তাও ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার, যদি x s mod x এর হোল স্কয়ার থাকে তাও ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার, যদি x by 1 plus mod x থাকে তাও ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার হয়ে যাবে। আচ্ছা 77 থেকে যে অঙ্কটা আছে দা ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স ডিভাইডেড বাই এক্স মে বি কন্টিনিউয়াস অ্যাট অরিজিন, ঠিক আছে। এটা যদি কন্টিনিউয়াস অ্যাট অরিজিন হয়, যদি এটা কন্টিনিউয়াস হয় অরিজিনে তাহলে কি বলেছে এক্ষেত্রে কি ক্যান নট বি কন্টিনিউয়াস ফর এনি ভ্যালু অফ এফ অফ জিরো, অর্থাৎ মনে রাখবে এটা কিন্তু এফ অফ জিরোর জন্য এটা কন্টিনিউয়াস হবে না, ঠিক আছে। ক্যান নট বি কন্টিনিউয়াস ফর এনি ভ্যালু অফ এফ অফ জিরো, এফ অফ জিরো যদি এখানে বসিয়ে দিই তার মানে কি 0/0 চলে আসছে, 0/0 চলে আসলে সেটা তো কন্টিনিউয়াস হবেই না, ঠিক আছে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। 77 অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার আমরা চলে আসি কিসে না এমবিটিতে। আচ্ছা এমবিটির ক্ষেত্রে সর্বপ্রথম আমাকে জানতে হবে যেটা রোলস থিওরেম। রোলস থিওরেম কি বলছে, ধরে নিচ্ছে একটা ফাংশন এফ সাই দ্যাট এ টু বি এ কমা বি টু আর, ঠিক আছে। এ একটা ফাংশন ইন্টারভেল এ কমা বি এর বি থেকে আর এর মধ্যে আছে। এটা কি বলা আছে না এফ ইজ কন্টিনিউয়াস এট এ কমা বি, এফ ইজ ডিফারেন্সিয়েবল অন এ কমা বি এন্ড এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি যদি হয় তাহলে আমরা বলতে পারবো কি না তিনটে কন্ডিশন, অবশ্যই এ কমা বি ওপেন ইন্টারভেলের মধ্যে এটা কন্টিনিউয়াস হবে, এ কমা বি ক্লোজ ইন্টারভেলের মধ্যে একে ডিফারেন্সিয়েবল হতে হবে, এবং যদি এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হয় ক্লোজ ইন্টারভেলের মধ্যে কন্টিনিউয়াস হতে হবে এবং ওপেন ইন্টারভেলের মধ্যে একে ডিফারেন্সিয়েবল হতে হবে, এবং কি যদি এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হয়ে যায় তখন সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান ভ্যালু অফ এক্স কল্ড সি ইজ বিটুইন এ কমা বি সাই দ্যাট এফ ড্যাশ সি ইকুয়াল টু 0, অর্থাৎ এফ ড্যাশ সি ইকুয়াল টু তখন 0 হবে। এটা হচ্ছে কিনা রোলস থিওরেম। আর ল্যাগ্রেঞ্জ এমবিটি কি বলছে না ল্যাগ্রেঞ্জ এমবিটি কি বলছে ওই একই জিনিসটাই বলছে, এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট ক্লোজ ইন্টারভেল এ কমা বি
এফ ইজ ডিফারেন্সিয়েবল অন এ কমা বি। এবার বলছে যদি এখানে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা এফ ড্যাশ সি এর মানটা বের করতে পারবো। এফ ড্যাশ সি ইকুয়াল টু কি না এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। এটা আমরা শুধু জাস্ট মনে রেখে দেবো, এটুকু মনে রাখলেই হবে, আর বিশেষ কিছু মনে রাখার দরকার নেই। এবার দেখো তাহলে মেন ফান্ডা মিন ভ্যালু হিসেবে মেন ফান্ডাটা কি, মেন ফান্ডা হচ্ছে এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদেরকে মনে রেখে দিতে হবে। এবার যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে টেলরস এক্সপানশন। অর্থাৎ টেলরস থিওরেমের ক্ষেত্রে এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল টু আমরা মনে রাখবো এফ অফ এ প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এ প্লাস এইচ স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এফ ডবল ড্যাশ এ প্লাস ডট 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 করে এইচ টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু এ প্লাস এই যে লাস্ট টার্মটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে কিনা ল্যাগ্রেঞ্জের যে টেলরসের ক্ষেত্রে রিমাইন্ডার থিওরেম। অর্থাৎ টেলরসের ক্ষেত্রে যে রিমাইন্ডার আছে সেই রিমাইন্ডার পার্টটা কত না এই যে এইচ টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়েছিল, তার পরবর্তী টার্ম হচ্ছে এইচ টু দি পাওয়ার এন লিখলাম, এই যে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 1 ছিল এখানে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 1 লিখলাম, এই যে এখানে আমাকে একটা থিটাকে আনতে হবে, তো থিটা আনার জন্য আমি কি করলাম না 1 মাইনাস থিটা করলাম, তার হোল টু দি পাওয়ার এন মাইনাস পি করে দিলাম। এই যে এখানে পি আনলাম, তো তার জন্য এই পিটাকে আমি নিচে একটা লিখে দিলাম। তার মানে কত হচ্ছে এইচ টু দি পাওয়ার এন ইন্টু 1 মাইনাস থিটা হোল টু দি পাওয়ার এন মাইনাস পি ডিভাইডেড বাই পি ইন্টু এন মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল ইন্টু দেখো এখানে কত ছিল এফ টু দি পাওয়ার এন মাইনাস 1 ছিল না, তার মানে সুতরাং তার পরবর্তী টার্মটা কত হবে না এফ টু দি পাওয়ার এন হবে ইন্টু ওই যে থিটাকে নিয়ে এসেছিলাম, তার জন্য এখানে কত আসছে না এ প্লাস থিটা ইন্টু এইচ। এই পুরো টার্মটি আমাকে যে কোনো উপায়ে মুখস্থ রাখতে হবে টেলরস থিওরেমের রিমাইন্ডার টার্ম হিসাবে। এবার যদি এখানে পি ইকুয়াল টু এন পুট করে দিই তখন সেটা কি হয়ে যাচ্ছে, দেখো পি এর জায়গায় এন পুট করে দিলে আমার ভ্যালুটা আসছে আর এন ইকুয়াল টু এইচ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন ইন্টু এফ টু দি পাওয়ার এন টু এ প্লাস থিটা এইচ। এটাকে বলা হচ্ছে কি না ল্যাগ্রেঞ্জিয়ান ফর্ম অফ রিমাইন্ডার। আর যদি আমরা এখানে পি ইকুয়াল টু 1 পুট করে দিই তখন আমরা দেখতে পাচ্ছি কি না আর এন ইকুয়াল টু এইচ টু দি পাওয়ার এন ইন্টু 1 মাইনাস থিটা হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 1 ইন্টু এফ টু দি পাওয়ার এন ইন্টু এ প্লাস থিটা এইচ। এটাকে বলা হচ্ছে কি না কচিস ফর্ম অফ দ্য রিমাইন্ডার। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার দেখো নেক্সট চলে আসছে যেটা কোথায় না ডিসকন্টিনিউটি। আচ্ছা এতক্ষণ ধরে পড়ছিলাম আমরা কন্টিনিউটি, এবার আসছি কোথায় না ডিসকন্টিনিউটি। আচ্ছা ডিসকন্টিনিউটির ক্ষেত্রে দুটো জিনিস আছে, একটা ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট অর্ডার, একটা ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড অর্ডার। আচ্ছা ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে মনে রাখতে হবে এফ অফ এ প্লাস জিরো অ্যান্ড এফ অফ এ মাইনাস জিরো দুটোই কিন্তু এক্সিস্ট করতে হবে, সেটা ডিসকন্টিনিউটির ফার্স্ট কাইন্ডের ক্ষেত্রেই। এই ডিসকন্টিনিউটি ফার্স্ট কাইন্ডের ক্ষেত্রে এফ অফ এ প্লাস জিরো এবং এফ অফ এ মাইনাস জিরো যদি দুটো এক্সিস্ট করে এবং যদি দুটোর ভ্যালু সমান হয় কিন্তু এফ অফ এর সাথে যদি সমান না হয় তখন সেক্ষেত্রে আমরা এটাকে বলবো কি না ডিসকন্টিনিউটি অফ দ্য ফার্স্ট কাইন্ডের ফার্স্ট পার্ট অর্থাৎ রিমুভাল ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড। আর যদি এফ অফ এ প্লাস জিরো নট ইকুয়াল টু এফ অফ এ মাইনাস জিরো হয়ে যায় তখন সেটাকে আমি কি বলবো না নন রিমুভাল ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড। ঠিক আছে, ফার্স্ট কাইন্ড তো বটে কিন্তু সেটা কি হবে না নন রিমুভাল ডিসকন্টিনিউটি। অর্থাৎ ফার্স্ট কাইন্ডের ক্ষেত্রে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে এফ অফ এ প্লাস জিরো এবং এফ অফ এ মাইনাস জিরো দুটোই কিন্তু আমাকে এক্সিস্ট করতে হবে। এক্সিস্ট করার পর যখন এই দুটো সমান কিন্তু এফ অফ এর সাথে নট ইকুয়াল টু হচ্ছে তখন সেটা হচ্ছে কি রিমুভাল ডিসকন্টিনিউটি। আর যখন এফ অফ এ প্লাস জিরো নট ইকুয়াল টু এফ অফ এ মাইনাস জিরো হচ্ছে তখন সেটা হচ্ছে কি না যে নন রিমুভাল ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড। আর যদি দেখা যাচ্ছে এফ অফ এ প্লাস জিরো আর এফ অফ এ মাইনাস জিরো দুটোর মধ্যে কোনো একটা বা দুটোই এক্সিস্ট না করে তখন সেক্ষেত্রে সেটাকে কি বলা হচ্ছে ডিসকন্টিনিউটি অফ দ্য সেকেন্ড কাইন্ড। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার আমরা চলে আসি কোথায় না ইউনিফর্ম ডিসকন্টিনিউটি, ইউনিফর্ম কন্টিনিউটি। আচ্ছা ইউনিফর্ম কন্টিনিউটির ক্ষেত্রে এই থিওরেমটা খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে। এ ফাংশন এফ সাইজ দ্যাট আই টু আর ইজ সেড টু বি দ্য ইউনিফর্ম কন্টিনিউটি ইফ ফর ইচ এপসাইলন গ্রেটার দেন জিরো দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দেন জিরো সাইজ দ্যাট এফ অফ x1 মাইনাস এফ অফ x2 লেস দেন এপসাইলন ফর অল x1, x2 বিলংস টু i স্যাটিসফাইং x1 মাইনাস x2 লেস দেন ডেল্টা। অর্থাৎ আমাকে প্রথমে কি করতে হবে না দুটো ভ্যালু নিতে হবে, একটা x1 ভ্যালু চয়েস করবো, একটা x2 ভ্যালু চয়েস করবো। ওই নির্দিষ্ট ইন্টারভ্যাল যেটা ইন্টারভ্যাল দেওয়া আছে সেই ইন্টারভ্যালের মধ্যে এমন একটা x1 x2 চয়েস করতে হবে যাতে তার মানটা খুব ক্ষুদ্র হয়, লেস দেন ডেল্টা। এই ডেল্টা হচ্ছে কি ডেল্টা একটা ক্ষুদ্রতম মান। এবার আমি কি করব এই x1 আর x2 এর মানটা এখানে পুট করব, এফ অফ x1 আর এফ অফ x2 বের করব। তাদের যে মাইনাস করার পর যে ভ্যালুটা বেরোবে সেটা ডেল্টার থেকেও আরো বেশি ক্ষুদ্রতম মান বেরোবে। যদি মান বেরোয় তখনই সেটাকে আমি বলবো কি না ইউনিফর্ম কন্টিনিউটি অ্যাপ্লাই হোল্ড করছে, আদারওয়াইজ হোল্ড করছে না। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার আমি কয়েকটা ইম্পর্টেন্ট থিওরেম নিয়ে আসছি। এবার দেখো ইউনিফর্ম কন্টিনিউটি যদি চেক করতে হয় একটা বিরাট বড় প্রসেস আছে, আমি একটা তাও চেক করে আমি দেখিয়ে দিয়েছি। তো সুতরাং এগুলোকে আমি কি করবো না একদম ট্রিক ওয়াইজ পরপর মনে রেখে দেবো। এফ অফ এক্স ইকুয়াল যদি ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কয়ার থাকে তাহলে এফটা ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে কোন ইন্টারভ্যালে, শুধুমাত্র মাইনাস এ থেকে এ ইন্টারভ্যালের মধ্যেই আমার কি হবে না এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কয়ার টার্মটা ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে, আদারওয়াইজ অন্য ইন্টারভ্যালের মধ্যে কিন্তু এটা ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে না। এবার দেখো পরবর্তী যেটা আছে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। আচ্ছা এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্সটা কখন ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে না এটা ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে অন আর, অর্থাৎ এটা এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স এটা কি না যে কোনো রিয়েল নাম্বারের ক্ষেত্রে ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে। তার কারণটা কি না আমরা জানি সাইন এক্স এর কার্ভটা কিরকম হয় না ঠিক এরকম একটা কার্ভ হয়ে যায় সাইন এক্স এর। এটা হচ্ছে কি না সাইন এক্স এর কার্ভ এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুরো একটা টার্ম হচ্ছে কি না পিরিয়ড, কত না 2 পাই করে একটা পিরিয়ড। অর্থাৎ যদি কোনো একটা কার্ভ অর্থাৎ একাধারে কন্টিনিউয়াস এবং একাধারে পিরিয়ডিক হয়ে যায় তখন আমরা সেটাকে কি বলতে পারবো না সেই ফাংশনটা অবশ্যই একটা ইউনিফর্ম কন্টিনিউয়াস ফাংশন হবে। দ্যাট মিন্স এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স এটা অবশ্যই ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে অন আর রিয়েল নাম্বারের
ক্ষেত্রে। আচ্ছা এফ অফ এক্স ইকুয়াল টু যদি 1/x হয়ে যায় তখন সেটা ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে কোন ক্ষেত্রে? না অনলি 1, ক্ষেত্রে। এই যে এফ অফ এক্স ইকুয়াল টু 1/x 1, যে রেঞ্জটা আছে এই রেঞ্জের মধ্যে এটা ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে, অন্য কোনো রেঞ্জের মধ্যে হবে না। আচ্ছা এফ অফ এক্স ইকুয়াল টু sin 1/x, যদি 1/x সেটাও কিন্তু 1, মধ্যে হবে, আর sin 1/x টাও কি হবে? ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে 1, মধ্যে। দেখো এটা আমি একটু চেক করে দেখিয়ে দিয়েছি। আমরা জানি কি না ইউনিফর্ম কন্টিনিউয়াসের ফাংশন চেক করতে গেলে কি হবে না মড অফ এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই এর মানটা লেস দেন এপসাইলন হতে হবে। তো মড অফ এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই যদি আমরা অ্যাপ্লাই করে দিই sin 1/x মাইনাস sin 1/y। আচ্ছা sin c মাইনাস sin t সূত্র লেখা আছে 2 cos c প্লাস d/2 ইনটু sin c মাইনাস d/2। আচ্ছা এখান থেকে আমরা জানি কি না cos থিটা, দেখো এটাকে আমি ভেঙে নিলাম 2 ইনটু cos অফ, এটাকে একটা মড অফ এক্স ইনটু মড অফ এক্স ওয়াই কে ভেঙে নিলাম মড এক্স ইনটু মড ওয়াই ফাংশনে ভেঙে নিলাম। আচ্ছা আমরা জানি কি না এখানে এক্স ওয়াই এগুলো সব ক্ষুদ্র, আর আমরা জানি cos থিটার মান যদি ক্ষুদ্র হয় সেটা কি হয় না cos থিটা লেস ইকুয়াল টু 1 হয়ে যায়। আবার দেখো cos থিটার মানটা নিয়ার ইকুয়াল টু 1 হয়ে যায়, আর sin থিটার মানটা নিয়ার ইকুয়াল টু থিটা হয়ে যায়। তাহলে দেখো এখানে কি এটার মানটা খুব ক্ষুদ্র, এই জন্য cos থিটা নিয়ার ইকুয়াল টু 1 করে দিলাম, আর sin থিটা নিয়ার ইকুয়াল টু থিটা করে দিলাম। থিটা মানে কত না 1/x মাইনাস 1/y ডিভাইডেড বাই 2 আছে। দেখো 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে ভ্যালুটা পড়ে থাকছে কত না 1/x মাইনাস 1/y। ঠিক আছে, এবার দেখো আমি কি বলেছি না এখানে x আর y আমাকে চয়েস করতে হবে। x আর y এমন ভাবে চয়েস করতে হবে যেন x আর y এর মধ্যে ডিফারেন্সটা লেস দেন ডেল্টা হয়। ডেল্টা মানে কি? ডেল্টা মানে একটা খুব ক্ষুদ্রতম মান, একটা ক্ষুদ্রতম মানের থেকে খুব ক্ষুদ্রতম হয়। তো আমি ধরে নিলাম এখানে x ইকুয়াল টু 100 আর এই যে y ইকুয়াল টু 100 এবং x ইকুয়াল টু 99। তো তাহলে কি 100 মাইনাস 99 তার ভ্যালুটা হচ্ছে কি খুব ক্ষুদ্র একটা মান আসছে, তার মানটা হচ্ছে কত না 1। আচ্ছা যদি এই মানটা এখানে পুট করে দিই তাহলে দেখো তো দেখতে পাচ্ছি যে কত 100 মাইনাস 99 ডিভাইডেড বাই 9900, তার মানে এটা কত না 1/9900 বেরিয়ে গেছে। 1/9900 মানটা একের থেকে অনেক অনেক ছোট। যদি ছোট হয় তখনই আমরা কি বলতে পারবো না এটা ইউনিফর্ম কন্টিনিউয়াস অ্যাপ্লাই করছে বা হোল্ড করছে, আদারওয়াইজ হোল্ড করছে না। তো পরীক্ষার সময় এত কিছু চেক করার আমার সময় নেই, আমি ডাইরেক্টলি বলে দেবো কত না 1, মধ্যে এটা ইউনিফর্ম কন্টিনিউয়াস। যদি কেউ ভালোভাবে দেখতে চাও যে হ্যাঁ স্যার ভিডিওগুলো এখন খুব তাড়াতাড়ি হচ্ছে একটু ডিটেলসে দেখতে চাই, তাহলে অবশ্যই আমার প্লেলিস্ট চেক করবে, সেখানে এমভিটির মধ্যে সমস্ত কিছু এই সমস্ত অঙ্ক যেগুলো আমি এখন করাচ্ছি সেগুলো খুব ডিটেলসে সলিউশন করে দেওয়া আছে। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বাই এক্স প্লাস 1 এটা ইউনিফর্ম কন্টিনিউয়াস কখন হবে না 0,2 ইন্টারভ্যালের মধ্যে এটা কি হবে না ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে। দেখো মনে রাখার নিয়ম কি করবে না এই যে এখানে 1 পুট করে দাও, 1 প্লাস 1 ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে না, তার মানে কত এটা 0 থেকে 2 এর মধ্যে এটা কি হবে না ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, আবার একটা জিনিস বলে দিচ্ছি, কোন একটা ফাংশন যদি কন্টিনিউয়াস এবং একাধারে বাউন্ডেড হয়ে যায় তখন সেটা কি হয়ে যায় না ইউনিফর্ম কন্টিনিউয়াস হয়ে যায়। আচ্ছা এফ অফ এক্স ইকুয়াল টু যদি রুট এক্স হয় তাহলে সেটা কি হবে না ইউনিফর্ম কন্টিনিউয়াস 1 টু ইনফিনিটির মধ্যে হবে। তাহলে দেখো তো 1 টু ইনফিনিটির মধ্যে ইউনিফর্ম কন্টিনিউয়াস কটা কোন ফাংশনের মধ্যে আসছে না 3টে ফাংশন আমি পেলাম। একটা হলো পেলাম কি না 1/x, একটা পেলাম sin 1/x, আর একটা পেলাম কত রুট এক্স। এই 3টে ফাংশনে কিন্তু 1, মধ্যে কি হচ্ছে না ইউনিফর্ম কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। আর এফ অফ এক্স ইকুয়াল টু যদি 1/1 প্লাস এক্স স্কয়ার হয়ে যায় তখন সেটা ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে অন কিসের মধ্যে না আর এর মধ্যে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার আমি আসি খুব গুরুত্বপূর্ণ একটা টপিকে, যেটা হচ্ছে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু। আচ্ছা ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ এ ফাংশন যদি বের করতে বলে তাহলে ধরে নিলাম y ইকুয়াল টু এফ অফ এক্স একটা ফাংশন, আমাকে সর্বপ্রথম বের করতে হবে কত না এফ ড্যাশ এক্স এর মানটা বের করতে হবে এবং এফ ডবল ড্যাশ এক্স এর মানটা বের করতে হবে। আচ্ছা আমাকে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করতে গেলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করতে হবে। দেখো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করতে হবে, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করে এখানে এক্স এর যে মানটা পাবো এই এক্স এর মানটা এফ ডবল ড্যাশ এক্স এর ভ্যালু যেটা বেরিয়েছিল সেখানে আমরা পুট করতে হবে। এবার যদি দেখা যায় পুট করার পর এফ ডবল ড্যাশ এক্স এর মানটা লেস দেন 0 হয়ে যায় তখন সেটা ম্যাক্সিমাম ভ্যালু হবে, আর যদি এফ ডবল ড্যাশ এক্স এর মানটা গ্রেটার দেন 0 হয় তখন সেটা মিনিমাম ভ্যালু দেবে, আর যদি এফ ড্যাশ এক্স এর মানটা ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে আমরা সেক্ষেত্রে কিন্তু এটা ডিটারমাইন করতে পারবো না। ঠিক আছে, এবার দেখো একটা 3টে খুব গুরুত্বপূর্ণ গ্রাফ আছে। y ইকুয়াল টু মড অফ এক্স যদি হয় তার গ্রাফটা কি রকম হবে না y ইকুয়াল টু মড অফ এক্স এর গ্রাফ এই যে 0 থেকে একটা দিক উপর দিকে চলে যাবে, একটা এই পাশে উপর দিকে চলে যাবে, অর্থাৎ 0 পয়েন্টে তার মিনিমাম ভ্যালু পাবো, কিন্তু এর ম্যাক্সিমাম ভ্যালুটা একদম আনডিফাইন্ড পর্যন্ত উপর দিকে চলতেই থাকবে। তো সুতরাং এর কোনো ম্যাক্সিমাম ভ্যালু পাবো না, মিনিমাম ভ্যালু হচ্ছে কত 0। আচ্ছা y ইকুয়াল টু এক্স প্লাস 1 এর গ্রাফ কোনটা হবে না y ইকুয়াল টু এক্স প্লাস 1 এর গ্রাফটা ঠিক একই রকম ভি এর মতো টাইপের গ্রাফ হবে, যেটা 1 পয়েন্টে এসে টাচ করেছে এক্স অক্ষকে। যদি যখন 1,0 পয়েন্টে টাচ করেছে তার মানে কি এর মিনিমাম ভ্যালু পাবো কত না এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে, কিন্তু এর ম্যাক্সিমাম ভ্যালু কোথাও পাবো না, কারণ এটা ইনফাইনাইট পর্যন্ত উপর দিকে চলতেই থাকবে। আর যদি y ইকুয়াল টু এক্স প্লাস এ মড অফ এক্স প্লাস এ প্লাস মড অফ এক্স মাইনাস বি এর গ্রাফ হয় তখন মনে রাখবে এই যে এ পয়েন্ট আর বি পয়েন্ট এটা কত না এ কমা এফ অফ এ আর এটা হচ্ছে বি কমা এফ অফ বি, এই দুটো পয়েন্টের ক্ষেত্রে কি না এটা এই কার্ভটা স্ট্রেট লাইন বরাবর যাবে। এবার এ থেকে এটা উপর দিকে চলে যাবে, এটা বি থেকে এটা উপর দিকে চলে যাবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে এ থেকে বি এই যে মাঝখানে যে রিজিয়নটা আছে এই রিজিয়নের মধ্যে আমি সহস্র কোটি পয়েন্ট পেয়ে যাব, যে সমস্ত পয়েন্টের জন্য এটা কি হচ্ছে না এটা হচ্ছে এখানে কন্টিনিউয়াস থাকছে। বাকি সমস্ত ক্ষেত্রে এই মিনিমাম ভ্যালু পাচ্ছি, আর বাকি ম্যাক্সিমাম ভ্যালু জীবনেও পাবো না, কারণ কি এটা উপর দিকে চলতেই থাকবে। নিচের দিকে এটা একটা পয়েন্টে গিয়ে মিট করছে না, একটা স্ট্রেট লাইনে গিয়ে মিট করছে। আমরা জানি একটা স্ট্রেট লাইন ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টকে কন্টেন করে। তো সুতরাং এ টু বি ইন্টারভ্যালের মধ্যে আমি অসংখ্য পয়েন্ট পাবো যার মধ্যে এর কি মিনিমাম ভ্যালুটা থাকছে, কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু আমি কিছু পাবো না। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এই রিলেটেড বেশ কয়েকটা অঙ্ক আমি নিয়ে আসছি।
if f of x equal to x to the power n being the positive integer and if dot represent the derivative of the with respect to x then f of 1 plus f dash 1 by factorial 1 f double dash 1 by factorial 2 plus dot dot করে এটা আছে। আচ্ছা দেখেই বুঝতে পারছি এটা কি না টেলর সিরিজ এক্সপানশন। আচ্ছা টেলর সিরিজ এক্সপানশনটা আমরা জানি, এই যে পুরো টার্মটা আমি এখানে লিখে দিলাম। এখানে দেখো তো এর জায়গায় 1 আর এইচ এর জায়গায় 1 যদি বস করে দিই তাহলে f of 1 plus 1 equal to আমরা পুরো এই যে ফাংশনটা আছে না এই ফাংশনটা আমি সুন্দর ঘুরে পেয়ে যাচ্ছি। তাহলে সুতরাং আমরা টেলর সিরিজ এক্সপানশনটা যদি মুখস্থ রাখি তাহলে আমরা খুব সহজে মানটা বের করে দিতে পারবো। তাহলে আমার ভ্যালুটা কত বেরোচ্ছে না f of 2 বেরোচ্ছে। আমাকে লেখা আছে f of x equal to x to the power n, তার মানে কত না f of 2 equal to কত 2 to the power n, দ্যাট মিন্স অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা একটা অঙ্ক চলে যাচ্ছি। দেখো 134 এর দাগে যে অঙ্কটা একটা লেখা আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট ফর দ্য ফাংশন f of x equal to x কিউব। আচ্ছা এটা ম্যাক্সিমাম মিনিমামের অঙ্ক দেওয়া আছে। f has a maximum at x equal to 0, f has minimum at x equal to 0, f has neither maximum nor minimum at x equal to 0। তো যখন এরকম টার্ম থাকবে তার মানে কি করতে হবে না, আমি প্রথমেই বললাম কি না f of x equal to আমাকে x কিউব লেখা আছে, তার মানে আমাকে প্রথমে f dash x এর মানটা বের করতে হবে। আচ্ছা f dash x এর মান কত না f dash x এর মান 3x স্কয়ার। আচ্ছা f dash x equal to 0 করে সেখান থেকে x এর মান বের করতে হবে। আচ্ছা 3x স্কয়ার equal to যদি 0 হয় তাহলে সেখান থেকে আমরা পেয়ে গেছি কত না x equal to 0। এবার দেখো এই যে x equal to 0 এর মানটা আমাকে f double dash x এর মধ্যে পুট করতে হবে। আচ্ছা f double dash x এর মান কত 6x। আচ্ছা এখানে যদি x equal to 0 আমি পুট করে দিই তখন 6 into 0 equal to কত হয়ে যাচ্ছে না 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা যদি লেস দেন 0 হয় তখন আমরা বলতে পারবো ম্যাক্সিমাম ভ্যালু, যদি গ্রেটার দেন 0 হয় তখন আমরা বলতে পারবো মিনিমাম ভ্যালু। কিন্তু এটা দেখতে পাচ্ছি ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ নাইদার ম্যাক্সিমাম নর মিনিমাম, দ্যাট মিন্স অপশন ডি হচ্ছে আমাদের। দেখো অপশন ডিটা আমাদের দেখে মনে হচ্ছে কারেক্ট অ্যান্সার, কিন্তু এটা ডি কারেক্ট অ্যান্সার হবে না, ঠিক আছে না সরি এটা এইখানে হবে, এইখানে এই যে এখানে লেখা আছে এটা ভুল দেখলাম, অন্যের সাথে অন্য দেখে নিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো সি অপশন লেখা আছে f has neither maximum nor minimum at x equal to 0, অর্থাৎ x equal to 0 পয়েন্ট এখানে বলে দিয়ে আছে x equal to 0 পয়েন্টে f এর কোনো ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু আমরা পাবো না। পরবর্তী যেটা আছে 135 এর অঙ্কটা লেট দ্য ফাংশন f of x equal to mod of x minus 1। দেখো তো mod of x minus 1 আছে, আমি এই বললাম mod of x minus 1 এর গ্রাফটা কোথায় আছে না ঠিক এরকম হবে যেটা x equal to 1 পয়েন্টে মিট করছে, তার মানে সুতরাং আমরা কি পাবো না x equal to 1 পয়েন্টের মিনিমাম ভ্যালু পাবো। তার মানে দেখো একদম বলে দিতে পারি অপশন সি মিনিমাম ভ্যালু এট x equal to 1। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, কি লেখা আছে দেখো তো বলা আছে দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ 1 by x হোল টু দি পাওয়ার x। আচ্ছা 1 by x হোল টু দি পাওয়ার x যখন হবে এর ম্যাক্সিমাম ভ্যালুটা চেয়েছে, তো সুতরাং আমি ধরে নিলাম y equal to 1 by x হোল টু দি পাওয়ার x, এটাকে আমি লিখতে পারি তো e টু দি পাওয়ার log of 1 by x হোল টু দি পাওয়ার x, তার মানে e টু দি পাওয়ার x log 1 by x। দেখো 1 by x টাকে আবার লিখতে পারি x টু দি পাওয়ার -1, তাহলে -1টা আবার সামনে চলে আসছে, তার মানে e টু দি পাওয়ার -x log x। আমাকে কি করতে হবে না ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করতে হবে। তার মানে সর্বপ্রথম dy dx বা y ড্যাশ এর মানটা বের করতে হবে, dy dx বা f ড্যাশ এর মানটা প্রথমে 0 করে x এর মানটা বের করতে হবে। আচ্ছা আমি y ড্যাশ ইকুয়াল টু যদি মানটা বের করলাম জাস্ট ডেরিভেটিভ করে নিলাম, এটার ডেরিভেটিভ করে এই ডেরিভেটিভের ভ্যালুটা যদি 0 করি তাহলে আমরা দেখতে পাচ্ছি -1 log x ইকুয়াল টু 0, দ্যাট মিন্স log x ইকুয়াল টু -1, তার মানে x ইকুয়াল টু কত বেরিয়ে গেল না 1 by e বেরিয়ে গেল, অর্থাৎ 1 by e পয়েন্টে এর ম্যাক্সিমাম বা মিনিমাম যে কোনো একটা ভ্যালু আমরা পাবো। আচ্ছা এখানে তো বলেই দেওয়া আছে কি না ম্যাক্সিমাম ভ্যালু, তো সুতরাং ম্যাক্সিমাম ভ্যালু পাবো কি মিনিমাম ভ্যালু পাবো সেটা চেক করার জন্য f ডবল ড্যাশ x বের করার কোনো দরকার নেই। আমাকে কি বের করতে হবে না আমাকে ম্যাক্সিমাম বা মিনিমাম যদি চেক করতে বলতো কোন ভ্যালু পাবে তখন আমাকে কিন্তু f ডবল ড্যাশ x এর মানটা বের করতে হতো, কিন্তু যেহেতু আমার x এর মানটা আমি পেয়ে গেলাম, x এর মানটা এই যে y ইকুয়াল টু 1 by x হোল টু দি পাওয়ার x আছে না এখানে পুট করে দিলে আমরা টোটাল ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়ে যাবো। আচ্ছা ম্যাক্সিমাম ভ্যালু তাহলে কত হবে না 1 by x হোল টু দি পাওয়ার x আছে, x মানে কত না 1 by e, তাহলে 1 by e হোল টু দি পাওয়ার 1 by e, দ্যাট মিন্স কত হচ্ছে না e টু দি পাওয়ার 1 by e, দ্যাট মিন্স অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা দ্য অ্যাবসলিউট ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্যাট চেয়েছে। আচ্ছা যদি অ্যাবসলিউট ম্যাক্সিমাম ভ্যালু বলে তখন কি বের করতে হবে না এই যে f of x ইকুয়াল টু যেটা দেওয়া আছে আমাকে সর্বপ্রথম এখান থেকে f dash x এর মানটা বের করে নেব। আচ্ছা f dash x ইকুয়াল টু 0 করব, f dash x ইকুয়াল টু 0 করলে আমরা দেখতে পাচ্ছি x এর দুটো মান পাচ্ছি, x ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু 3, কিন্তু আমার এখানে রেঞ্জ দেওয়া আছে কত না 0 to 2 লেখা আছে, 0 to 2 এর মধ্যে x এর একটা মানই আমরা পড়ছি সেটা হচ্ছে কত না 1, তার মানে এই 0 to 2 ইন্টারভ্যালে আমরা টোটাল তিনটে ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে x ইকুয়াল টু 0, একটা x ইকুয়াল টু 2 এবং আমি একটা পয়েন্টের মধ্যে থেকে পেলাম x ইকুয়াল টু 1। আচ্ছা x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু 2 এই তিনটে পয়েন্টকে আমি f of x এর মধ্যে পুট করলাম। এর মধ্যে কি না আমাকে চেয়েছে ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম মানে কি সর্বোচ্চ মান কোনটা, তো সর্বোচ্চ মান বেরিয়েছে 6, তার মানে হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 138 এর দেখেন অঙ্কটা এই দেখো বলা আছে f of x ইকুয়াল টু mod of x minus a plus mod of x minus b, এটা আমি এই বললাম যে a থেকে b এইরকম একটা কার্ভ হবে, তো সুতরাং a থেকে b এর মধ্যে যত পয়েন্ট আছে সমস্ত পয়েন্টের মিনিমাম ভ্যালু পাবো, তো সুতরাং এখানে চেয়েছে না f of x ইজ মিনিমাম, f of x এর মানটা কখন মিনিমাম হবে না মোর দেন 2, অর্থাৎ দুটো পয়েন্ট বাদ দিয়ে আরো অনেক
পয়েন্টে মিনিমাম ভ্যালু পাবো, অর্থাৎ এ পয়েন্টে মিনিমাম ভ্যালু পাবো, বি পয়েন্টে পাবো, এবং এ আর বি পয়েন্টের মাঝামাঝি যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টে আমরা কি পাবো, মিনিমাম ভ্যালুটা পেয়ে যাবো। আচ্ছা, পরবর্তী 139 নম্বরে কি লেখা আছে দেখো, দ্য ভ্যালু অফ দ্য ল্যামডা ফর হুইচ দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x প্লাস মাইনাস ল্যামডা এক্স প্লাস 1 অ্যাটেন্ডস ইটস মিনিমাম ভ্যালু এট এক্স ইকুয়াল টু 2। এখানে বলেই দিয়ে আছে কিনা ইটস মিনিমাম ভ্যালু। আচ্ছা, ম্যাক্সিমাম বা মিনিমাম যখনই বলবে আমার ফার্স্ট কাজ চোখ মুজে আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে কিনা এফ ড্যাশ এক্স মানটা বের করবো। আচ্ছা, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, এটা আমাকে ফার্স্ট করতেই হবে। আচ্ছা, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, এখান থেকে তো আর এক্স এর মান দরকার নেই, আমার এক্স এর মানটা দেওয়া আছে কত না এক্স ইকুয়াল টু 2। তো সুতরাং এখানে এক্স ইকুয়াল টু 2 পুট করে দেবো। এক্স ইকুয়াল টু 2 পুট করলে আমরা কি না ল্যামডার মানটা পেয়ে যাবো। আমাকে তো ল্যামডার মানটাই চেয়েছে, তার মানে এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো, ম্যাক্সিমাম মিনিমাম সম্পর্কিত অঙ্ক করিয়ে দিলাম। এবার আমি যেটা করাবো সেটা হচ্ছে কিনা সিকোয়েন্স। আচ্ছা, সিকোয়েন্সের ক্ষেত্রে মনে রাখতে হবে সিকোয়েন্স হচ্ছে একটা ম্যাপিং, যেটা অবশ্যই এফ সাইজ দ্যাট এন টু আর, এই জিনিসটি শুধুমাত্র মনে রাখতে হবে। এটা অবশ্যই কি ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারের দিকে ম্যাপ করবে, ব্যাস। আর এখানটা বিশেষ কিছু মনে আমরা রাখবো না, ডাইরেক্টলি চলে যাচ্ছি সিকোয়েন্স। এবার আমরা জানবো কি না বাউন্ডেড সিকোয়েন্স। আচ্ছা, বাউন্ডেড সিকোয়েন্স কি জিনিস না, এক্ষেত্রে অবশ্যই কি না একটা রিয়েল সিকোয়েন্স বাউন্ডেড হবে ইফ এন্ড অনলি ইফ ইট ইজ বাউন্ডেড অ্যাবাভ অ্যাজ ওয়েল অ্যাজ বাউন্ডেড বিলো। অর্থাৎ কি কোন একটা বাউন্ডেড সিকোয়েন্স আমি তখনই তাকে বাউন্ডেড সিকোয়েন্স বলতে পারবো যদি সেটা একাধারে বাউন্ডেড অ্যাবাভ এবং বাউন্ডেড বিলো হয়। অর্থাৎ যেমন আমি বললাম কি না লিস্ট আপার বাউন্ড অফ এফ অফ এন ইকুয়াল টু এম, যেটাকে বলা হয় সুপ্রিমাম অফ এফ অফ এন, আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড এফ অফ এন ইকুয়াল টু এম, দ্যাট ইজ ইনফিমাম অফ এফ অফ এন। ঠিক আছে। আচ্ছা, একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে জিনিসটা ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, আমি একটা সিকোয়েন্স ধরে নিলাম 1/n। আচ্ছা, এটা বাউন্ডেড সিকোয়েন্স কিনা সেটা আমি চেক করবো কি করে। 1/n মানে কত না 1, 1/2, 1/3, 1/4, 1/5 এরকম করে আমার আগিয়ে যাচ্ছে। যত আমরা দেখতে পাচ্ছি এটা যত আগাতে থাকছে তত আমরা কি করতে পারছি, এর ভ্যালুটা ধীরে ধীরে কমছে, কমতে কত দিকে টেন্স করছে না 0-র দিকে টেন্স করছে। তার মানে সুতরাং আমি বলতে পারবো এই যে সিকোয়েন্সটা আছে এর আপার বাউন্ড হচ্ছে কত না 1, আর এর লোয়ার বাউন্ড হচ্ছে কত না 0। ঠিক আছে। তো সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না এই যে 0 হচ্ছে কি না গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, আর 1 হচ্ছে কি না লিস্ট আপার বাউন্ড। তো সুতরাং এটা হচ্ছে একটা কি না বাউন্ডেড সিকোয়েন্স। আচ্ছা, দা সিকোয়েন্স যদি n স্কয়ার বলা হয়, n স্কয়ার মানে কত না এটা শুরু হবে কত থেকে না 1 থেকে, কারণ কি n টু আর 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার এইভাবে চলতেই থাকবে। তো সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি কি না এটা বাউন্ডেড বিলো কিন্তু বাট আনবাউন্ডেড অ্যাবাভ, অর্থাৎ এটা কিন্তু আনবাউন্ডেড, কারণ 1, 2, 3, 4, 5, 6 করে এটা চলতেই থাকবে, এটার কোনো শেষ সীমা পরিসীমা থাকবে না, অর্থাৎ এটা কি ইনফিনিটির দিকে রেঞ্জ করবে। সুতরাং এটাকে আমরা বলতে পারবো বাউন্ডেড বিলো, অর্থাৎ সব থেকে সর্বনিম্ন মানটা তো 1, কিন্তু সর্বোচ্চ মানটা কত হবে সেটা আমরা বলতে পারছি না। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি কোথায় না এগুলো আর একটা কিছু লাগছে না, দা সিকোয়েন্স -2n। আচ্ছা, -2n যদি হয় সেক্ষেত্রে কত আসছে কত, এন এর মান 1 বসালে হচ্ছে -2, এন এর মান 2 বসালে হচ্ছে -4, এন এর মান 3 বসালে হচ্ছে -6, এন এর মান 4 বসালে হচ্ছে -8, এইভাবে আগিয়ে যাচ্ছে। তো সুতরাং এর মধ্যে দেখতে পাচ্ছি সর্বোচ্চ ভ্যালু হচ্ছে -2, কিন্তু সর্বনিম্ন ভ্যালুটা কত আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি না, এটা কত না -ইনফিনিটির দিকে টেন্স করছে। তো সুতরাং এটাকে আমরা বলতে পারবো বাউন্ডেড অ্যাবাভ বাট আনবাউন্ডেড বিলো। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার দেখো, ওই যে লিমিটের একটা যদি সুনির্দিষ্ট মান পায় তখন সেটা আমরা কি বলবো না ওই সিকোয়েন্সটা আমরা কনভার্জেন্ট করছে। তাহলে একটা সিকোয়েন্স কখন ডাইভার্জ করবে, তো দেখো একটা রিয়েল সিকোয়েন্স এফ অফ এন ইজ সেড টু বি দ্য ডাইভার্জেন্ট টু ইনফিনিটি ইফ করসপন্ডিং টু এ প্রিভিয়াস এন্ড পজিটিভ এপসাইলন, যে পজিটিভ নাম্বার জি হাউএভার লার্জ দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে সাইজ, এটা মনে রাখার কোনো দরকার নেই, শুধু একদম ডাইরেক্টলি আমরা মনে রেখে দেবো কি না যদি লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি এফ অফ এন ইকুয়াল টু যদি ইনফিনিটি হয়, অর্থাৎ যদি লিমিটিং ভ্যালুটা ইনফিনিটি প্লাস ইনফিনিটি হোক কি মাইনাস ইনফিনিটি হোক, যদি লিমিটের ভ্যালুটা কোনো একটা সুনির্দিষ্ট মান না বেরিয়ে প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি বেরোয়, তখনই আমি বলবো কি না সেই সিকোয়েন্সটা ডাইভার্জেন্ট হবে। আদারওয়াইজ সেই সিকোয়েন্সটা যদি একটা সুনির্দিষ্ট মান বেরোয় তখন সেটাকে আমরা কি বলবো না কনভার্জেন্ট সিকোয়েন্স। এবার একটা গুরুত্বপূর্ণ থিওরেম আছে, একটা সিকোয়েন্স যদি সেটা আনবাউন্ডেড অ্যাবাভ বাট বাউন্ডেড বিলো হয় মে নট বি ডাইভার্জেন্ট, সেটা কি ডাইভার্জেন্ট নাও হতে পারে। যেমন দেখো, একটা এফ অফ এন ইকুয়াল টু একটা সিকোয়েন্স লেখা আছে n টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার n। আচ্ছা, যদি আমরা এখানে n ইকুয়াল টু 1 পুট করি তখন কত পাচ্ছি না 1। আচ্ছা, n ইকুয়াল টু 2 পুট করলে 2, n ইকুয়াল টু 3 পুট করলে 1/3, n ইকুয়াল টু 4 পুট করলে 4, n ইকুয়াল টু 5 পুট করলে 1/5। দেখো এরকম ভাবে একটা রেঞ্জ চলে আসছে। তো সুতরাং এই সিকোয়েন্সটাকে আমরা যদি এখানে যদি ড্র করার চেষ্টা করি, দেখো 1, 2 এর মধ্যে একটু উপরে, 3 এর একটু নিচে, 4 এর একটু উপরে, 5 এর একটু নিচে, 6 এর একটু উপরে, 7 এর একটু নিচে, এটা একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে কিন্তু বিলং করছে না বা একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে টেন্স করছে না। ঠিক আছে, দেখো মানটা কমছে, দেখো একাধারে 1, 2, 4, 6 একবারটি বাড়ছে তো একবারটি তারপরে কমছে, একবারটি বাড়ছে একবারটি কমছে। সুতরাং এইটা হচ্ছে কি না অসিলেট করছে। এটা দেখো যদি আমরা এক্ষেত্রে পুরোপুরি ভালোভাবে সিকোয়েন্সটাকে ভালোভাবে আইডেন্টিফাই করি তাহলে দেখতে পাচ্ছি 1, 2, 4, 6, 8 এরকম করে ধীরে ধীরে আগিয়ে যাচ্ছে। তো সুতরাং এটা আনবাউন্ডেড অ্যাবাভ হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা দেখতে পাচ্ছি 1, 1/3, 1/5, 1/7 এটা কিন্তু বাউন্ডেড বিলো হয়ে যাচ্ছে, অর্থাৎ 0 যেখানে কি না লোয়ার বাউন্ড হচ্ছে। তো সুতরাং এই সিকোয়েন্সটা একাধারে আনবাউন্ডেড অ্যাবাভ বাট বাউন্ডেড বিলো, কিন্তু এই সিকোয়েন্সটা অবশ্যই কি না ডাইভার্জেন্ট সিকোয়েন্স। এবার আমরা জানবো কি না অসিলেটরি সিকোয়েন্স। আচ্ছা, অসিলেটরি সিকোয়েন্স কি বলছে,
অসিলেটরি সিকোয়েন্স মানে দুই রকম হয়, একটা হচ্ছে ফাইনাইট অসিলেশন, একটা ইনফাইনাইট অসিলেশন। আচ্ছা ফাইনাইট অসিলেশন মানে কি, যেমন দেখো এফ অফ এন ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার n যদি হয়, n এর মানটা যদি 1 বসাই তখন -1, 2 বসালে 1, 3 বসালে -1, 4 বসালে 1, 4 5 বসালে -1, 6 বসালে 1, তার মানে কি এটা -1 1 -1 1 -1 1 এই হচ্ছে কি না অসিলেশন করছে। আর ইনফাইনাইট অসিলেশন কি, ইনফাইনাইট অসিলেশন মানে যেটা তোমার ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে। যদি n ইনটু -1 হোল টু দি পাওয়ার n হয় তাহলে দেখো তো -1 2 -3 4 -5 6 এটা ধীরে 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 ইনক্রিজ করতে যাচ্ছে। তো এটাকে বলা হচ্ছে ইনফাইনাইট অসিলেশন। আর আগেটা যেটা বললাম সেটা হচ্ছে কি না ফাইনাইট অসিলেশন। এবার সিকোয়েন্সের একটা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা থিওরেম আছে, কি আছে না প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্সই বাউন্ডেড হবে কিন্তু প্রত্যেকটা বাউন্ডেড সিকোয়েন্স কনভার্জেন্ট হবে না। অর্থাৎ যেমন দেখো আমরা কি না বাউন্ডেড সিকোয়েন্স আমি বললাম কিছুক্ষণ আগে ইউএন ইকুয়াল টু 1/n, এটা কিন্তু কনভার্জ করছে কোথায় না জিরোতে। আর দেখো যেহেতু এটা কনভার্জেন্ট করছে তো সুতরাং আমি কি বললাম না প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্স কি হবে না বাউন্ডেড হবে। তো আমরা এই কিছুক্ষণ আগে বললাম 1/n যেটা এর লোয়ার বাউন্ড হচ্ছে কত 0 আর এর আপার বাউন্ড হচ্ছে কত 1, তার মানে এটা কি না একাধারে কনভার্জেন্ট যেহেতু হচ্ছে তো সুতরাং এটা হচ্ছে কি না বাউন্ডেড সিকোয়েন্স। আচ্ছা আমি আরো একটা এক্সাম্পল নিলাম ইউএন ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার n, দেখো এটাও আমি বললাম -1 1 -1 1 -1 1 এটা হচ্ছে কিনা বাউন্ডেড সিকোয়েন্স যার আপার বাউন্ড হচ্ছে 1 এবং লোয়ার বাউন্ড হচ্ছে -1, কিন্তু দেখো এটা কোন একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে টেন্স করছে না, তার মানে কি তো সুতরাং এটা কিন্তু কনভার্জেন্ট হচ্ছে না। তো সুতরাং এটা হচ্ছে বাট নট কনভার্জেন্ট। অর্থাৎ কোন একটা সিকোয়েন্স আমরা একটা কথা বলতে পারবো যদি কনভার্জেন্ট হয় তখন সেটা বাউন্ডেড হবে, কিন্তু যদি বাউন্ডেড হয় তাহলে সেটা কনভার্জেন্ট হতেও পারে বা নাও পারে। এবার দেখো বলা আছে যদি কোন একটা সিকোয়েন্সকে আমরা তখন আনবাউন্ডেড সিকোয়েন্স বলবো তবে অবশ্যই সেটা কি হবে না নট কনভার্জেন্ট হবে। যদি কোন একটা সিকোয়েন্স আনবাউন্ডেড সিকোয়েন্স হয় তখন সেটা অবশ্যই কি হবে না নট কনভার্জেন্ট, অর্থাৎ কনভার্জেন্ট হবে না। এবার দেখো সিকোয়েন্সের একটা গুরুত্বপূর্ণ স্যান্ডউইচ থিওরেম দিয়ে একটা অঙ্ক আছে, এই অঙ্কটাকে আমরা ক্যালকুলেশন করবো না, একদম ডাইরেক্টলি মুখস্থ করে নেব। কি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/√n² + 1 + 1/√n² + 2 + 1/√n² + 3 যদি এরকম করে কোন একটা লিমিট থাকে এর যদি সিকোয়েন্স বের করতে বলে তখন তার ভ্যালুটা কত হবে না ইকুয়াল টু 1 হবে। এটা আমরা একদম পুরো ঠরস্থ মুখস্থ রেখে দেবো। পরবর্তী যেটা আছে বলছে ইউএন যদি একটা সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার হয় এবং লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un + 1/un = l হয়, অথবা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n√un = l হয়, অর্থাৎ এই দুটোর মান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un + 1/un এর মানটা যদি l হয় অথবা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n√un = l হয়, তখন সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো না যদি এই l এর মানটা 1 এর থেকে ছোট অর্থাৎ 0 লেস 1 হয় তখন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un = 0 হবে। আর যদি l এর মানটা গ্রেটার দেন 1 হয়ে যায় তখন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un এর মানটা কি হবে না ইনফিনিটি হবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা থিওরেম। এবার দেখো মনোটোনিক সিকোয়েন্স কাকে বলবো না একটা মনোটোনিক ইনক্রিজিং যদি হয় অর্থাৎ f of n + 1 greater equal to f of n যদি হয়, অথবা মনোটোনিক ডিক্রিজিং কাকে বলছে না f of n + 1 less equal to f of n যদি হয়, অর্থাৎ কোন একটা সিকোয়েন্সকে আমরা তখনই মনোটোনিক বলবো যদি সেটা মনোটোনিক ইনক্রিজিং হয় অথবা মনোটোনিক ডিক্রিজিং হয়। অর্থাৎ মনোটোনিক ইনক্রিজিং হতে গেলে কি হয় না f of n + 1টা greater equal to f of n হতে হবে, আর মনোটোনিক ডিক্রিজিং হতে গেলে কি হতে হবে না f of n + 1টা less equal to f of n হতে হবে। এবার দেখো পরবর্তী আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট সিকোয়েন্স আছে, সিকোয়েন্সের কনভার্জেন্সিগুলো এগুলো আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে সাহায্যে প্রকাশ করছি। দেখো তো 3 + -1 হোল টু দি পাওয়ার n ইনটু 1/n যদি বলে, এখানে আমি n এর জায়গায় মান পুট করে দেবো, n এর জায়গায় 1 2 3 4 পরপর পুট করবো। আচ্ছা দেখো তো সর্বপ্রথম যদি আমরা n এর জায়গায় 1 পুট করি তখন ভ্যালুটা কত পাচ্ছি 3 + -1, দ্যাট মিনস 3 - 1, ঠিক আছে 3 - 1 মানে এটা হচ্ছে আমি এখানে 3 ধরলাম, 3 এর পর এই যে এই পয়েন্টটাকে ধরলাম কত 3 - 1, পরবর্তী কোনটা না যদি 2 পুট করি 3 + 1/2 মানে এই যে এই পয়েন্টটাকে ধরলাম কত 3 + 1/2, তারপরের পয়েন্টটা কত হবে 3 + -1/3, দেখো তো 3 + -1/3 মানে কোনটা এই যে এখানে আসবে 3 আর 3 - 1 এর মাঝখানে আসছে, 3 + 1/4 মানে 3 আর 3 + 1/2 তার মাঝখানের পয়েন্ট আসছে। আচ্ছা 3 + -1/5 তার মানে কি সেটা আরো এদিকে আসছে, তারপরের পয়েন্ট আরো এদিকে, তারপরের পয়েন্ট আরো এদিকে, তারপরের পয়েন্ট আরো এদিকে, অর্থাৎ এগুলো কি না ধীরে ধীরে দেখা যাচ্ছে এর মধ্যে সবথেকে বড় ভ্যালু কত 3 - 1 আর সবথেকে ছোট ভ্যালু কত না সবথেকে ছোট ভ্যালু 3 - 1 আর সবথেকে বড় ভ্যালু কত 3 + ½ ঠিক আছে। অর্থাৎ বাকি যে পয়েন্টগুলো সেগুলো সব কার দিকে টেন্স করছে না এই 3 দিকে টেন্স করছে, তার মিনস এটা হচ্ছে কিনা একটা কনভার্জেন্ট সিকোয়েন্স বা অর্থাৎ কনভার্জেন্ট টু 3। পরবর্তী যেটা আছে দেখো e টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 + e টু দি পাওয়ার n যেখানে কি n = 1 to infinity, এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। n এর জায়গায় আমি কি করবো না এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা পুট করে দেবো n = 1 পুট করে দিলাম, তাহলে কত e/1 + e স্কয়ার বাই 1 + e স্কয়ার e³ / 1 + e³। আচ্ছা e এর মান আমি 2 পয়েন্ট সামথিং আমি 2 ধরে নিলাম, যদি 2 ধরে নিই তার মানে এটা কত আছে 2 এর 3 4 এর 5 8 এর 9 16 17, দেখো তো দেখেই বুঝতে পারছি 2 এর 3 2 এর 3 থেকে 4 এর 5 এর ভ্যালুটা বড়, 4 এর 5 থেকে 8 এর 9 এর ভ্যালু বড়, 8 এর 9 থেকে 16 17 এর ভ্যালু বড়, এই যে ভ্যালুগুলো ধীরে ধীরে বাড়তে এটা কার দিকে টেন্স করছে না এটা টেন্স টু 1, দ্যাট মিনস এটা কনভার্জেন্ট টু 1, ঠিক আছে। তো এই সমস্ত অঙ্কগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো 3 টু দি পাওয়ার n + 4 টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n যদি থাকে তাহলে আমি কি করবো না 4 টু দি পাওয়ার n টা কমন নিয়ে নিলাম, 4 টু দি পাওয়ার n কমন নিলে কত হচ্ছে 3/4 হোল টু দি পাওয়ার n + 1 হোল টু দি পাওয়ার 1/n।
আচ্ছা, এটাকে আমি কি করলাম না, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এক্সটেন্ড যদি করে দিই, তাহলে আমি কি করবো না, এই যে 4 টু দি পাওয়ার n টা যখন এখানে বাইরে বের করে দেবো, তো সুতরাং এটা শুধু 4টা বাইরে বেরিয়ে গেল। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 3/4 হোল টু দি পাওয়ার n প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/n। আচ্ছা, 3/4 এর মানটা কি লেস দেন 1? দেখো যদি লেস দেন 1 হয়, তার হোল টু দি পাওয়ার ইনফিনিটি যদি হয়ে যায়, তখন সেটা কার দিকে টেন্স করে না, 0 দিকে টেন্স করে। তার মানে পুরো ভ্যালুটা 0, 0 প্লাস 1 ইকুয়াল টু 0, হোল টু দি পাওয়ার 1/ইনফিনিটি, 1/ইনফিনিটি সামথিং বাই ইনফিনিটি মানে 0, মানে 1 টু দি পাওয়ার 0 মানে কত, 1 টু দি পাওয়ার 0 মানে 1। দ্যাট মিনস এর ভ্যালুটা কত বেরোলো না, 4। তার মানে এটা কার দিকে টেন্স করছে না, এর ভ্যালুটা হচ্ছে 4। আশা করি জিনিসটা বুঝতে পারলাম। এবার দেখো একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ একটা থিওরেম আছে, একটা সিকোয়েন্সকে যদি দুটো সাবসিকোয়েন্স অর্থাৎ টু ডিফারেন্ট লিমিট পয়েন্টে কনভার্জ করে, তখন সেই সিকোয়েন্সটা অবশ্যই কি হবে না, ডাইভারজেন্ট হবে। অর্থাৎ একটা সিকোয়েন্সে যদি দুটো সাবসিকোয়েন্স দুটো ডিফারেন্ট পয়েন্টে লিমিট কনভার্জ করে, তখন সেটা অবশ্যই কি হবে না, ডাইভারজেন্ট হবে। যেমন দেখো an ইকুয়াল টু 2 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, যেখানে a2n ইকুয়াল টু a2n, টা হচ্ছে টোটাল সিরিজ, মেন সিরিজ। এর মধ্যে আমি একটা অড নাম্বার ইভেন নাম্বারের সিরিজ নিলাম, একটা অড নাম্বারের সিরিজ নিলাম। যদি ইভেন নাম্বারের সিরিজটা নিয়ে নিই, তখন আমরা কত পাচ্ছি, 2 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2n। আর যদি আমি অড নাম্বারের সিরিজটা নিয়ে নিই, তখন কত পাচ্ছি, 2 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2n প্লাস 1। আচ্ছা, এর মধ্যে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, এর মানটা যদি বসিয়ে দিই, তখন 3 3 3 3, অর্থাৎ এটা কনভার্ট করছে কোথায় না 3 এ। আর দেখো এর মধ্যে যদি n ইকুয়াল টু 1 2 3 পুট করে দিই, তখন আমার ভ্যালুটা কত আসছে, 1 1 1 1, দ্যাট মিনস কনভার্টস টু 1। অর্থাৎ এর একই দুটো সাবসিকোয়েন্স যদি দুটো আলাদা আলাদা পয়েন্টে কনভার্ট করে, তখন সেটাকে আমি কি বলবো না, সেই সিকোয়েন্সটা অবশ্যই কি হবে না, ডাইভারজেন্ট সিকোয়েন্স হবে। এবার আমি বেশ কয়েকটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি। xn এবং yn যদি কনভার্জেন্ট সিকোয়েন্স হয়, তখন মনে রাখবে এদের দুটো যোগফল এবং গুণফল, সেই দুটোও কিন্তু কি হবে না, কনভার্জেন্ট সিকোয়েন্স হবে। দেখো xn প্লাস 1, xn প্লাস yn এন্ড xn ইন্টু yn, এই দুটোও কিন্তু কি হবে না, কনভার্জেন্ট সিকোয়েন্স হবে। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে আসছি। কি বলা আছে না, যদি xn এবং yn যদি ডাইভারজেন্ট সিকোয়েন্স হয়, তাহলে মনে রাখবে এদের যোগফল এবং গুণফলটা বোধ ডাইভারজেন্ট হবে। ঠিক আছে, এটা বোধ ডাইভারজেন্ট হবে, অর্থাৎ এটা ভুল বললাম। যদি xn আর yn টা কনভার্জেন্ট হয়, তাহলে xn প্লাস yn এবং xn ইন্টু yn এই দুটোই কনভার্জেন্ট হবে। কিন্তু যদি xn আর yn দুটো ডাইভারজেন্ট হয়, তাহলে কিন্তু এদের যোগফল বা গুণফলটা কনভার্জেন্টও হতে পারে অথবা ডাইভারজেন্টও হতে পারে। ঠিক আছে, যে কোনো একটা হতে পারে। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে আসি। এবার কি লেখা আছে না, দেখো এখানে লেখা আছে x/1 ইন্টু 2 প্লাস x স্কোয়ার বাই 2 ইন্টু 3 প্লাস x কিউব বাই 3 ইন্টু 4, এটা ইজ কনভার্জেন্ট ইফ। এটা কখন কনভার্জেন্ট হবে, যখন আমার এরকম ফর্ম থাকবে x/1 ইন্টু 2 x স্কোয়ার বাই 2 ইন্টু 3। আমি এট ফার্স্ট আমি ডিএ নাম্বার রেশিও টেস্ট অ্যাপ্লাই, এটা তো ইয়াতে চলে আসছে, ওই সিরিজে চলে আসছে। আগে সিরিজের থিওরেমটা একটু ডিসকাস করি, তারপর আমি অঙ্কটা নিয়ে চলে আসবো। দেখো সিরিজের প্রথমের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, 1 মাইনাস এ হোল টু দি পাওয়ার মাইনাস 1 যদি থাকে, তার ফাংশনটা কি হয় না, 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার প্লাস এ কিউব প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট করে ইনফিনিটি চলে আসছে। তো আচ্ছা, এটা কি না, এটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশন আসছে বা জিপি সিরিজের মধ্যে আসছে। আচ্ছা, জিপি সিরিজের ক্ষেত্রে এর ভ্যালুটা কত হয় না, এর সামটা হয় 1/1 মাইনাস এ। কখন হয় না, যখন মড অফ এর মানটা লেস দেন 1 হয়। অর্থাৎ মড অফ এর মানটা যদি লেস দেন 1 হয়ে যায়, তখনই কিন্তু এর ক্ষেত্রে পুরো সামটাকে আমি বলতে পারবো কত না, 1/1 মাইনাস এ। দ্যাট মিনস এই সিরিজটা কি না, ডাইভারজেন্ট সিরিজ, কনভার্জেন্ট সিরিজ, ভুল বললাম, কনভার্জেন্ট সিরিজ। এবার দেখো পরবর্তী যেটা আছে, যদি ইউএন এবং ভিএন যদি দুটো কনভার্জেন্ট সিরিজ হয়, এবং যদি ধরে নিলাম কি না, ইউএন সিরিজটা এসে কনভার্জ করছে এবং ভিএন একটা সিরিজ যেটা টিতে কনভার্জ করছে, তখন আমরা বলতে পারবো সামেশন অফ ইউএন প্লাস ভিএন এটা কনভার্জ করবে কোথায় না, এস প্লাস টিতে, এবং সামেশন অফ কে ইন্টু ইউএন এটা কনভার্জ করবে কোথায় না, কে ইন্টু এস এ। কারণ দেখো ইউএনটা কনভার্জ করছে এসে আর ভিএনটা কনভার্জ করছে টিতে, সুতরাং সামেশন যখন এদের দুটো যোগফল করবো, তখন সেটা কত না, এস প্লাস টিতে কনভার্জ করছে, আর কে ইন্টু ইউএনটা কনভার্জ করছে কোথায়, কে ইন্টু এস এ। পরবর্তী যেটা আছে কম্পারিজন টেস্ট। কম্পারিজন টেস্ট খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট। দেখো এখানে ইউএন আর ভিএন দুটো সিরিজ আমাকে ধরে নিতে হবে পজিটিভ রিয়েল নাম্বার, যেখানে ইউএন লেস ইকুয়াল টু কে ইন্টু ভিএন, খুব গুরুত্বপূর্ণ জিনিস, ইউএন লেস ইকুয়াল টু কে ইন্টু ভিএন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম, যেখানে ইউএন প্লাস 1 বাই ইউএন লেস ইকুয়াল টু ভিএন প্লাস 1 বাই ভিএন। ঠিক আছে, এক্ষেত্রে কি জিনিস মনে রাখতে হবে, দুটো কেস হতে পারে, একটা ইউএন লেস ইকুয়াল টু কে ইন্টু ভিএন, এটা একটা হতে পারে, অথবা আমি বললাম ইউএন প্লাস 1 বাই ইউএন লেস ইকুয়াল টু ভিএন প্লাস 1 বাই ভিএন। যদি এই দুটোর মধ্যে কোনো একটা কন্ডিশন হোল্ড করে, তাহলে আমাকে মনে রাখতে হবে কোনটা কনভার্জেন্ট হলে কোনটা কনভার্জেন্ট বা কোনটা ডাইভার্জেন্ট হবে, এটা আমার মনে রাখার নিয়ম। দেখো যদি বলছে ভিএনটা যদি কনভার্জেন্ট হয়, তখনই কি হবে না, ইউএনটা কনভার্জেন্ট হবে, আর যদি ইউএনটা ডাইভার্জেন্ট হয়, তাহলে ভিএনটা ডাইভার্জেন্ট হবে। এই যে কোনটা কনভার্জেন্ট ডাইভার্জেন্ট, এটা আমাদের মাথার মধ্যে খুব গুলিয়ে যায়। তো আমি ধরে নেবো ছোট ভাই হচ্ছে ইউএন আর বড় ভাই হচ্ছে ভিএন। ঠিক আছে, অর্থাৎ যে দু ভাইয়ের মধ্যে ছোটটা হচ্ছে ইউএন আর বড়টা হচ্ছে কি না, ভিএন। এবার দেখো যদি বড়টা ভদ্র হয়, তার কনভার্জেন্ট মানে কি, কনভার্জেন্ট মানে একদম ওবিডিয়েন্ট স্টুডেন্ট, আর ডাইভার্জেন্ট মানে কি, বিচ্ছু মানে অর্থাৎ অভদ্র ছেলে। অর্থাৎ মনে রাখবে যদি বড়টা ভদ্র হয়, অর্থাৎ যে বড় ভাই আছে সে যদি ভদ্র বিহেভিয়ার করে, তবেই ছোটটা ভদ্র হবে। আর যদি ছোটটা অভদ্র হয়ে যায়, তাহলে বড়টা কতক্ষণ ভদ্র থাকবে, অভদ্র হতে বাধ্য। তো সুতরাং এই লজিকটা আমরা অ্যাপ্লাই করে দেবো। বড়টা মানে কোনটা, বড়টা মানে ভিএন। যদি ভিএন ভদ্র মানে কি, ভিএন যদি কনভার্জেন্ট হয়, তখনই কি হবে না, ছোটটা ভদ্র হবে, দ্যাট মিনস ইউএনটা কনভার্জেন্ট হবে। আবার দেখো যদি ছোটটা অভদ্র হয়ে যায়, অর্থাৎ ইউএনটা যদি ডাইভার্জেন্ট হয়ে যায়, তাহলে বড়টা কতক্ষণ আর কনভার্জেন্ট থাকবে, বড়টাও তখন ডাইভার্জেন্ট হয়ে যাবে, দ্যাট মিনস ভিএনটা ডাইভার্জেন্ট হয়ে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারলাম। এই লজিকে আমরা মনে রাখবো, আদারওয়াইজ ভুলে যাবো। পরবর্তী যেটা আছে কম্পারিজন টেস্ট। কম্পারিজন টেস্টের ক্ষেত্রে লিমিট ফর্মের ক্ষেত্রে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট আছে, লিমিট ইউএন বাই ভিএন ইকুয়াল টু এ
এল, অর্থাৎ যেখানে কি না যদি ইউএন বাই ভিএন ইকুয়াল টু যদি এল হয়, এইগুলোর মধ্যে যদি কোনো কম্পারিজনের মধ্যে না আসে, তাহলে আমরা দেখবো কি না এই যে এল এর মানটা, এল যদি একটা নন জিরো ফাইনাইট নাম্বার, অবশ্যই জিরো হওয়া চলবে না, যদি নন জিরো ফাইনাইট নাম্বার হয়, তাহলে ইউএন এবং ভিএন এই দুটো সিরিজই কি হবে, হয় ইউএনটা কনভার্জেন্ট হলে ভিএনটা কনভার্জেন্ট, ইউএনটা ডাইভার্জেন্ট হলে ভিএনটা ডাইভার্জেন্ট, এটা অর্থাৎ কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্ট অল টুগেদার হবে। একই রকম করে আচ্ছা যদি লিমিট ইউএন বাই ভিএন এর মানটা যদি জিরো হয়ে যায়, তখন মনে রাখবে দেয়ার এক্সিস্ট এ পজিটিভ প্রি অ্যাসাইন পজিটিভ এপসাইলন ধরতে হবে, প্রি অ্যাসাইন পজিটিভ এপসাইলন, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার এম সাইজ দ্যাট জিরো লেস দেন ইউএন বাই ভিএন লেস দেন এপসাইলন, তখন ইউএনটা কনভার্জেন্ট হবে ইফ ভিএনটা কনভার্জেন্ট হয়। যদি ভিএনটা কনভার্জেন্ট হয় তখনই কি হবে না ইউএনটা কনভার্জেন্ট হবে। আর যদি নন জিরো ফাইনাইট নাম্বার বেরিয়ে যায়, তাহলে আমরা একদম বলে দিতে পারবো ইউএন এবং ভিএন এই দুটোই কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্ট টুগেদার। পরবর্তী যেটা আছে খুব ইম্পর্টেন্ট একটা সিরিজ, পি সিরিজ, ঠিক আছে। এই পি সিরিজের ক্ষেত্রে ফর্মটা কি হচ্ছে না 1/1 টু দি পাওয়ার পি প্লাস 1/2 টু দি পাওয়ার পি প্লাস 1/3 টু দি পাওয়ার পি প্লাস ডট ডট করে ইনফিনিটি। এই সিরিজটা কনভার্জেন্ট কখন হবে না, যখন পি গ্রেটার দেন 1 হবে তখনই সেটা হচ্ছে কনভার্জেন্ট, আর যখন পি লেস ইকুয়াল টু 1 হবে তখন সেটা হয়ে যাবে কিনা ডাইভার্জেন্ট, ঠিক আছে। এবার দেখো এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, যদি পি এর জায়গায় 1 বসিয়ে দিই, দেখো তো 1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/4, ঠিক আছে। তো এইটা আমি বলেছিলাম কত না 1/n এর সিকোয়েন্স, যখন সিকোয়েন্স হচ্ছে তখন দেখো পি ইকুয়াল টু 1 এর জন্য, অর্থাৎ ওই সিকোয়েন্সটা কি হয়েছিল না কনভার্জেন্ট সিকোয়েন্স হচ্ছিল। কিন্তু যখন আমরা সিরিজের ক্ষেত্রে বলবো 1 প্লাস 1/2 প্লাস 1/3 যখন সিরিজ হবে, তখন সেটা কিন্তু কি হয়ে যাবে না ডাইভার্জেন্ট সিরিজ হয়ে যাবে এট পি ইকুয়াল টু 1, পি ইকুয়াল টু 1 এর জন্য। এই জিনিসটা মাথার মধ্যে সবসময় খেয়াল রাখবে। যদি তোমাকে বলে দেয় সামেশন 1/n, দ্যাট মিনস সেটা একটা সিরিজ, তখন সেটা হয়ে যাচ্ছে ডাইভার্জেন্ট। যদি বলে সিকোয়েন্স 1/n, তখন সেটা হচ্ছে একটা সিকোয়েন্স, সেটা তখন হয়ে যাবে কি না কনভার্জেন্ট, ঠিক আছে। তো দেখো এই যে এখানের ক্ষেত্রে পি এর মানটা লেস ইকুয়াল টু 1 এর জন্য এটা হবে ডাইভার্জেন্ট, এবং পি এর মানটা গ্রেটার দেন 1 এর জন্য সেটা হবে কিনা কনভার্জেন্ট, ঠিক আছে। এটা এখানে লিখে দেওয়া আছে। আচ্ছা ডিএল নাম্বার রেশিও টেস্ট, এই যে এই সিরিজের বেশ কয়েকটা টেস্ট আছে, টেস্টগুলো সম্পর্কে মনে রাখবে, এবং তারপর আমি লাস্টে অবশ্যই একটা খুব সুন্দর ট্রিক বলে দেবো। দেখো ডিএল নাম্বার রেশিও টেস্টটা কি না, মনে রাখবো লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি ইউএন প্লাস 1 বাই ইউএন ইকুয়াল টু এল। এল এর মানটা লেস দেন 1 হলে সেটা কনভার্জেন্ট, এল এর মানটা গ্রেটার দেন 1 হলে ডাইভার্জেন্ট, আর কি না যদি এল ইকুয়াল টু 1 হয়ে যায় তখন টেস্টটা ফেল হয়ে যাবে। আর কচি রুট টেস্টটা কি না, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি ইউএন হোল টু দি পাওয়ার 1/n, এটা মনে রাখতে হবে, ইকুয়াল টু এল। এই যে এল এর মানটা লেস দেন 1 হলে কনভার্জেন্ট, এল এর মানটা গ্রেটার দেন 1 হলে ডাইভার্জেন্ট, ঠিক আছে। আর এল ইকুয়াল টু 1 হলে ফেল। অর্থাৎ এই যে ডিএল নাম্বার রেশিও টেস্ট এবং কচি রুট টেস্ট এটা দু ভাই, ঠিক আছে। কচি কনডেনসেশন টেস্ট মনে রাখা দরকার নেই। একদম চলে আসছে কোথায় না র্যাবিস টেস্ট। র্যাবিস টেস্টের ক্ষেত্রে কি আসছে না, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n ইন্টু ইউএন বাই ইউএন প্লাস 1 মাইনাস 1 ইকুয়াল টু এল। যদি এই যে এল এর মানটা একই জিনিস, কিন্তু এটা ঠিক উল্টো, এল এর মানটা গ্রেটার দেন 1 হলে কনভার্জেন্ট, এল এর মানটা লেস দেন 1 হলে ডাইভার্জেন্ট, এন্ড এল ইকুয়াল টু 1 হলে সেটা টেস্ট ফেল। এবার দেখো লগারিদম টেস্ট, লগারিদম টেস্টের ক্ষেত্রে দেখো লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n log un বাই un প্লাস 1, এর মানটা এল, যদি এল এর মানটা গ্রেটার দেন হয় তাহলে সেটা কনভার্জেন্ট, লেস দেন 1 হলে ডাইভার্জেন্ট, ইকুয়াল টু 1 হলে ফেল। গস টেস্ট হচ্ছে কি un বাই un প্লাস 1 1 প্লাস a বাই n প্লাস bn বাই n টু দি পাওয়ার p, যেখানে p এর মানটা গ্রেটার দেন 1। এখানে দেখো যদি এই যে a এর মান, a আর b দুটো আছে, a এর মানটা যদি গ্রেটার দেন 1 হয় তখন সেটা কনভার্জেন্ট, লেস ইকুয়াল টু 1 হলে ডাইভার্জেন্ট। এখনই বলবে স্যার বক বক করে বলে দিন এতগুলো জিনিস, তো এগুলো মাথায় রাখবো কি করে? তো মাথায় রাখার জন্যই আমার মেন কথা একটা খুব শর্ট ট্রিক নিয়ে এসেছি। দেখো রেড এলপিজি আর সিডি। আচ্ছা রেড এলপিজি মনে রাখার নিয়ম কি, রেড মানে হচ্ছে রেবিস, এল মানে হচ্ছে লগারিদম, পি মানে পি সিরিজ যেটা বললাম, আর জি মানে গস, ঠিক আছে। এই কয়েকটা সিরিজের ক্ষেত্রে এল এর মানটা যদি গ্রেটার দেন 1 হয় তখন সেটা হচ্ছে কনভার্জেন্ট, আর এল ইকুয়াল টু লেস দেন 1 হলে হচ্ছে ডাইভার্জেন্ট। আর সিডি মানে কি কচি রুট টেস্ট, আর ডি মানে ডিএল নাম্বার রেশিও টেস্ট। এর ক্ষেত্রে এল গ্রেটার দেন 1 হলে ডাইভার্জেন্ট, এল লেস দেন 1 হলে কনভার্জেন্ট। দেখো তো এল গ্রেটার দেন 1 এর জন্য কনভার্জেন্ট রেড এলপিজি, মনে রাখবে রেড মানে রেবিস, এল মানে লগারিদম, পি মানে পি সিরিজ, জি মানে গস। এখনই বলবে স্যার গসের মধ্যে তো এল নেই, তো দেখো আমার মনে রাখার নিয়ে কথা, এ তো আছে, এল না থাকুক এ তো আছে, এ গ্রেটার দেন 1 হলে কনভার্জেন্ট, এল লেস ইকুয়াল টু 1 হলে ডাইভার্জেন্ট। দেখো এল গ্রেটার দেন 1 হলে কনভার্জেন্ট, এল গ্রেটার দেন 1 হলে কনভার্জেন্ট। দেখো আমি পি সিরিজটার ক্ষেত্রেও দেখেছি, দেখো পি গ্রেটার দেন 1 হলে তখন সেটা কি ছিল না কনভার্জেন্ট, আর পি লেস ইকুয়াল টু 1 এর জন্য সেটা কি ছিল না ডাইভার্জেন্ট। এবার আমি বেশ কিছু দেখো কচির ফার্স্ট রয়েছে, কচির ফার্স্ট থিওরেম অফ লিমিট। দেখো কচির যে দুটো লিমিট আছে, ফার্স্ট থিওরেম অফ লিমিট আর সেকেন্ড থিওরেম অফ লিমিট। আচ্ছা যদি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n ইকুয়াল টু এল হয়, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n ইকুয়াল টু এল হয়, তখন মনে রাখবে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি এদের যে এপি সিরিজ অর্থাৎ অ্যারিথমেটিক মিন যেটা আছে এবং জিওমেট্রিক মিন যেটা আছে তার মানটাও কিন্তু এলই হবে। অ্যারিথমেটিক মিন মানে কি a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট ডট করে n বাই n ইকুয়াল টু এল হবে, এবং জিওমেট্রিক মিন মানে কি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি a1 a2 a3 ডট ডট করে n হোল টু দি পাওয়ার 1 বাই n ইকুয়াল টু কত হবে না এল হবে। আর কচির সেকেন্ড থিওরেম অফ লিমিট কি বলেছে না, যদি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n ইকুয়াল টু এল হয়, তখন লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি a n প্লাস 1 বাই n ইকুয়াল টু এল হবে, এবং লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n হোল টু দি পাওয়ার 1 বাই n ইকুয়াল টু এল হবে। এটা হচ্ছে কিনা সেকেন্ড থিওরেম। দেখো এটা ফার্স্ট থিওরেমের ক্ষেত্রে কি না এপি এম আর জিএম অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিনটা আছে, আর সেকেন্ড থিওরেমের ক্ষেত্রে কি লেখা আছে, ওই যে যেমন ডিএল নাম্বার রেশিও টেস্ট আর কচি রুট টেস্টের ক্ষেত্রে বললাম না, ঠিক ওইরকম কেসটা আছে an প্লাস 1 বাই n আর an হোল টু দি পাওয়ার 1 বাই n। আর বেশ কিছু দেখো ইনফাইনাইট সিরিজ আছে, ইনফাইনাইট সিরিজগুলো আমাকে মনে রেখে দিতে হবে। লগ অফ 1 প্লাস x এর সিরিজ কত, x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস x টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস ডট ডট করে
ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান যদি থাকে, একটা প্লাস একটা মাইনাস থাকলে এটা রিভার্স হবে, একটা মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এইভাবে আগিয়ে যাবে। আর যদি দুটোই মাইনাস থাকে ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তখন সবগুলোই হয়ে যাবে প্লাস। আর দেখো ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস টু যদি থাকে, তখন মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট সিরিজ, ওয়ান প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স কিউব প্লাস ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর এইভাবে এগিয়ে যাবে। আর যদি ওয়ান প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার মাইনাস টু থাকে, সেই রিভার্সেবল, একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস এভাবে এগিয়ে যাবে। আর ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা কি, ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ হচ্ছে ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টরিয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল থ্রি। দেখো ই টু দি পাওয়ার এক্স আর লগ এক্স এর সিরিজটাকে একসঙ্গে গুলিয়ে দিও না। ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টরিয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু আছে, আর লগ অফ ওয়ান প্লাস এক্সটা এক্স দিয়ে শুরু হচ্ছে, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি, এখানে কিন্তু কোনো ফ্যাক্টরিয়াল নেই। এবার দেখো আমি বেশ কয়েকটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল নিয়ে আসছি। ফার্স্ট অঙ্ক যেটা আছে এক্স বাই ওয়ান ইন্টু টু এক্স স্কোয়ার বাই টু ইন্টু থ্রি এক্স কিউব বাই থ্রি ইন্টু ফোর ডট ডট করে এটা আছে। আচ্ছা যখন এরকম থাকবে আমি এট ফার্স্ট কি করে দেবো না, এর মধ্যে ডিএল নাম্বার রেশিও টেস্ট অ্যাপ্লাই করে দেবো। ডিএল নাম্বার রেশিও টেস্ট মানে কি, আগে লাস্ট টার্মটা ইউএনটা বের করতে হবে। ইউএন মানে দেখো এক্স এক্স স্কোয়ার এক্স কিউব মানে এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই, দেখো এটা কত, এক নম্বরের এক ইন্টু টু, দুই ইন্টু তিন, তিন ইন্টু চার, তার মানে লাস্ট টার্মটা কত হবে এন ইন্টু এন প্লাস ওয়ান। ইউএন প্লাস ওয়ান কত হবে না, এন এর জায়গায় কত করলাম না এন প্লাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু। এবার দেখো এক কাজ করবো, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ইউএন প্লাস ওয়ান বাই ইউএন, দেখো তার লাস্ট পর্যন্ত কত এক্স এন আর এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মানে একটা এক্স পড়ে থাকছে, আর এখানে উপরে পড়ে থাকছে কত এন বাই এন প্লাস টু। এবার দেখো লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এন বাই, তার মানে কত হচ্ছে আমি এখানে বলে দিচ্ছি, দেখো এক্স এন ডিভাইডেড বাই এন প্লাস টু আসছে, এখান থেকে তো এন তো আছে, আর এখান থেকে যদি এনটা কমন নিই ওয়ান প্লাস টু বাই এন হয়ে যাচ্ছে ইন্টু এক্স এন এন ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার যদি লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি বসিয়ে দিই, তাহলে দেখো তো সামথিং বাই ইনফিনিটি মানে জিরো, তার মানে ভ্যালুটা কত চলে আসছে না এক্স। এবার দেখো এই যে এটাই তো এল বেরোলো, এল ইকুয়াল টু কত না এক্স। আমরা জানি কি না এটার মানটা কি বলেছে কনভার্জেন্ট, কখন কনভার্জেন্ট হবে না, এলটা লেস ইকুয়াল টু ওয়ানের জন্য, লেস দেন ওয়ানের জন্য কনভার্জেন্ট হয়, আদারওয়াইজ ডাইভার্জেন্ট হয়ে যায়। ঠিক আছে, তো সুতরাং এটা কি না এক্স লেস ইকুয়াল টু ওয়ানের জন্য এটা কি হয়ে যাচ্ছে না কনভার্জেন্ট হয়ে যাচ্ছে, একদম ইজিলি মানটা বের করে দিতে পারবো ডিএল নাম্বার রেশিও টেস্টের মাধ্যমে। পরবর্তী একটা অঙ্ক আছে দেখো, দা সিরিজ ওয়ান প্লাস এক্স বাই টু প্লাস এক্স স্কোয়ার বাই ফাইভ প্লাস এক্স টু বাই থ্রি বাই টেন, এটার ক্ষেত্রে আমি লাস্ট টার্মটা বের করবো এন। দেখো ওয়ান এক্স এক্স স্কোয়ার এক্স কিউব আছে, আমি ওয়ানটাকে বাদ দিয়ে দিলাম, এক্স এক্স স্কোয়ার এক্স কিউব থেকে টার্মটা শুরু করবো, তাহলে লাস্ট টার্মটা এন তম টার্মটা কত হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন স্কোয়ার প্লাস ওয়ান। আর দেখো এক্স টু বাই এন প্লাস ওয়ান তম টার্মটা কত হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়ান। একই রকম ডিএল নাম্বার রেশিও টেস্ট অ্যাপ্লাই করে দেবো। ডিএল নাম্বার রেশিও টেস্ট অ্যাপ্লাই করলে এর ভ্যালুটা কত বেরোচ্ছে লাস্ট পর্যন্ত এক্স বেরোচ্ছে। আমরা জানি কি না এটা বলা আছে সবগুলোর ক্ষেত্রে ডাইভার্জেন্ট। ডিএল নাম্বার রেশিও টেস্ট কখন ডাইভার্জেন্ট হয় না, যদি এল এর মানটা গ্রেটার দেন ওয়ান হয় তখনই সেটা ডাইভার্জেন্ট হয়, আর এল এর মানটা লেস দেন ওয়ান হলে তখন সেটা কি হয়ে যায় না কনভার্জেন্ট হয়। তো দেখো এখানে লেখা আছে এক্স গ্রেটার দেন ওয়ান, তার জন্য এটা কি হয়ে যাচ্ছে না ডাইভার্জেন্ট হয়ে যাচ্ছে, ব্যাস একদম ইজি জিনিস। পরবর্তী দেখো দা সিরিজ এন ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি এন টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল এন আছে, তো সুতরাং এটা তো লেখাই আছে এ এন টার্মটা, তো সুতরাং এ এন প্লাস ওয়ানটা আমি একদম বের করে নিলাম। ওই ডিএল নাম্বার রেশিও টেস্ট অ্যাপ্লাই করবো, ডিএল নাম্বার রেশিও টেস্ট যদি অ্যাপ্লাই করে দিই তাহলে কত পাচ্ছি না এন প্লাস ওয়ান বাই এন টু দি পাওয়ার এন, তার মানে দেখো ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এন, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এন, এটা আমরা একটা স্ট্যান্ডার্ড লিমিট আমরা জানি, এর মানটা কত হয় না এর মানটা হয় ই, আর ই এর মান কত না ই এর মান হচ্ছে 2.73 মান 2 পয়েন্ট সামথিং, এর ভ্যালুটা কত না একের থেকে বড়। আমরা জানি তো এর মানটা গ্রেটার দেন ওয়ান হলে তখন সেটা কি হয়ে যায় না ডাইভার্জেন্ট সিকোয়েন্স, দ্যাট মিন্স অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী 114 দেখেন অঙ্ক দেখো, ওয়ান প্লাস আর স্কোয়ার প্লাস আর কিউ প্লাস ডট ডট করে এটা আছে, এটা কি কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট বের করতে বলেছে। আচ্ছা দেখো তো আমরা জানি তো এটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশনের মধ্যে পড়ছে, জিওমেট্রিক প্রোগ্রেশনের ক্ষেত্রে সামেশন কি হয় এস ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান মাইনাস আর, এটা তখনই কনভার্জেন্ট হবে যদি মড অফ আরটা লেস দেন ওয়ান হয়, আর যদি ডাইভার্জেন্ট হবে কি না যদি আর এর মানটা গ্রেটার দেন ওয়ান হয়ে যায়। তো আমাকে দেখো সবগুলোই কনভার্জেন্ট চেয়েছে, তো সুতরাং কনভার্জেন্ট কখন হবে যদি মড অফ আর এর মানটা লেস দেন ওয়ান হয়, দ্যাট মিন্স অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো এটা কি লেখা আছে না সামেশন অফ ওয়ান বাই এন টু দি পাওয়ার পি, দেখো তার মানে এটা কি না পি সিরিজ আছে, পি সিরিজ থাকা মানেই আমি একদম জানি চোখ মুজে বলে দিতে পারবো পি এর মানটা যদি গ্রেটার দেন ওয়ান হয় তখন হবে কনভার্জেন্ট, আর যদি লেস ইকুয়াল টু ওয়ান হয় তখন হবে ডাইভার্জেন্ট। দেখো তো সবগুলো কি আছে কনভার্জেন্ট আছে, তার মানে পি এর মানটা যদি গ্রেটার দেন ওয়ান হয় তখনই সেক্ষেত্রে কনভার্জেন্ট হবে, আদারওয়াইজ আমার কি হবে না পি এর মানটা লেস দেন ইকুয়াল টু ওয়ান হলে তখন সেটা কি হয়ে যাচ্ছে না ডাইভার্জেন্ট হয়ে যাচ্ছে। পরবর্তী দেখো এখানে যে একটা অঙ্ক আছে যে সামেশন এন ইকুয়াল টু ইনফিনিটি ওয়ান বাই লগ অফ এন কিউব। আচ্ছা আমরা তো জানি যে লগ ওয়ান এর মানটা লগ ওয়ান লেস দেন ওয়ান, লগ টু লেস দেন টু, লগ ওয়ান এর মান কত না লগ ওয়ান এর মান জিরো, জিরো লেস দেন ওয়ান আমরা বলতে পারি, লগ টু লেস দেন টু, লগ থ্রি লেস দেন থ্রি, তার মানে আমরা লিখতে পারি লগ এন লেস দেন এন। তাহলে দেখো যদি যখন আমি ওয়ান বাই করে দেবো ওয়ান বাই লগ এন তখন লেস দেনটা কি হয়ে যাবে গ্রেটার দেন হয়ে যাবে, ওয়ান বাই লগ এন গ্রেটার দেন ওয়ান বাই এন। আমার এখানে কত আছে লগ অফ এন কিউব, লগ অফ এন কিউব আছে, এটাকে আমি লিখতে পারি তো থ্রি লগ এন, কারণ থ্রিটা সামনে চলে আসবে, তার মানে ওয়ান বাই থ্রি লগ এন গ্রেটার দেন ওয়ান বাই থ্রি এন। তাহলে দেখো তো ওয়ান বাই থ্রি লগ এন গ্রেটার দেন ওয়ান বাই থ্রি এন আসলো। আচ্ছা সেক্ষেত্রে আমরা ঘুরিয়ে লিখতে পারি ওয়ান বাই থ্রি এন লেস দেন ওয়ান বাই থ্রি লগ এন। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ওয়ান বাই এন যে সিরিজটা আছে ওয়ান বাই এন লেস দেন
এটা, তাহলে 1/n সিরিজটা কি না ডাইভারজেন্ট সিরিজ। যদি এটা ডাইভারজেন্ট হয় তাহলে অবশ্যই পরবর্তী কি হবে না, আমি বলেছিলাম যদি ছোটটা বা অভদ্র হয় তাহলে বড়টা অভদ্র হতে বাধ্য। দ্যাট মিনস ছোটটা যদি ডাইভারজেন্ট হয় তাহলে বড়টা কি হবে, অবশ্যই ডাইভারজেন্ট হবে। দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা পরবর্তী যেটা আছে 126 অঙ্কটা দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আছে, a প্লাস বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি কিউ প্লাস বি কিউ প্লাস ডট ডট করে ইনফিনিটি, যেখানে এ আর বি এর মানটা লেস দেন 1 আছে। আচ্ছা দেখো তো a প্লাস এ স্কোয়ার প্লাস সি কিউ প্লাস ডট ডট করে এটা চলে আসছে, এটা কি না একটা জিওমেট্রিক প্রোগ্রেশনের মধ্যে পড়ছে। আবার দেখো বি প্লাস বি স্কোয়ার প্লাস বি কিউব, এটাও কি আছে একটা জিওমেট্রিক প্রোগ্রেশনের মধ্যে পড়ছে। এখানে দেখো এর মানটা কি না লেস দেন 1, বি এর মানটাও লেস দেন 1, তার মানে আমরা জানি তো জিওমেট্রিক প্রোগ্রেশনের ক্ষেত্রে যদি মানটা লেস দেন 1 হয়, মড অফ এর মানটা লেস দেন 1 হয়, তখন সেটা কি হয়ে যায় না, তখন সেটা কনভার্জেন্ট সিরিজ হয়ে যায়। দেখো এটাও কনভার্জেন্ট, এটাও কনভার্জেন্ট, তার মানে পুরোটাই হচ্ছে কিনা কনভার্জেন্ট সিরিজ। দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী দেখো একই জিনিস 1/2 প্লাস 1/3 স্কয়ার প্লাস 1/2 কিউব প্লাস 1/3^4, এটাকে আমি কি করলাম না দুটো ভাগে ভাগ করে নিলাম, 1/2 প্লাস 1/2 কিউব প্লাস 1/2^5 এটা আছে, আর 1/3 স্কয়ার প্লাস 1/3^4 প্লাস 1/3^6 এটা আছে। তো সুতরাং এই দুটোর ক্ষেত্রে আমরা দেখলাম কি না, এই যে এখানেও আর এর মানটা 1/2 সামথিং আসছে, তো সুতরাং এটা লেস দেন 1। আবার দেখো এটাও কি না লেস দেন 1, অর্থাৎ যদি যেহেতু দুটো জিওমেট্রিক প্রোগ্রেশন এবং দুটোই যেহেতু লেস দেন 1 হচ্ছে, তো সুতরাং এটাও কি না এটাও কনভার্জেন্ট, এটাও কনভার্জেন্ট, তার মানে পুরো সিরিজটাই কি হয়ে যাচ্ছে না কনভার্জেন্ট হয়ে যাচ্ছে। দেখো বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আমি অঙ্কগুলো করে দিলাম, এর সাথে সাথে আমি তোমাদের ভিডিওটা আজকে এখানে কমপ্লিট করলাম, এই পুরো পার্টটাকে একসাথে করানোর চেষ্টা করলাম। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।